ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটি থেকে প্রশ্ন উত্তর করা সবচেয়ে সহজ। আর আমরা আজকের ক্লাসে এই পুরো চ্যাপ্টারটি খুবই কম সময়ে খুবই গুছিয়ে খুবই ইফেক্টিভভাবে শেষ করব। এই ক্লাসের যত বেসিক প্রয়োজন তোমার এই চ্যাপ্টারটি পারার জন্য সব কিছু আমরা দেখাবো। পাশাপাশি একটা টপিক থেকে প্রশ্ন কতভাবে আসতে পারে সেগুলো দেখাবো। তাছাড়াও আমাদের সিকিউ অ্যানালাইসিস পর্বটাও থাকবে, অর্থাৎ তোমার পরীক্ষার আগে কোন কোন প্রশ্নগুলো তুমি অবশ্যই সলভ করে যাবে, তাহলে সবগুলোটা টাইপ কাভার হবে, সেগুলো তোমাকে আমি মেনশন করে দিব। সো যারা এই চ্যাপ্টারটি আগে পড়োনি, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, আমরা খুবই কম সময়ে চ্যাপ্টারটি শেষ করব, তবে তুমি সব কিছু বুঝতে পারবে। আমরা এখানে যে ম্যাথগুলো থাকবে সেই ম্যাথগুলো সবগুলো লিখে করে দিব না, কিন্তু সবগুলোই তোমাকে বুঝিয়ে দিব যেন তুমি নিজে বুঝতে পারো এবং নিজে করতে পারো। এতে করে তোমার টাইমটা অনেক সেভ হবে। তুমি তো অবশ্যই ক্লাসটা দেখেই পরীক্ষা হলে চলে যাবে না, তুমি তো অবশ্যই প্র্যাকটিস করবে। সো আমি তোমাকে বুঝিয়ে দিলাম এবং তুমি নিজে তো একবার প্র্যাকটিস করছোই, তাহলেই কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে যাচ্ছে। সো তোমার কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি, এবং ক্লাসের শুরুতে সবাইকে বলবো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও, এবং এরকম ক্লাস আর কোন চ্যাপ্টারের জন্য চাও সেটাও কমেন্টে জানাও। নেক্সট কোন চ্যাপ্টারটা চাও কমেন্টে অবশ্যই জানাও। ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। সো তোমাদের একটু সাপোর্ট পেলে খুবই ভালো লাগে। যারা সাবস্ক্রাইব করোনি, অনেকেই হয়তো ক্লাসগুলো দেখো কিন্তু হয়তো বা সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করার কথা ভুলেই গেছো বা মনে নেই। সো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটাও অন করে রাখো, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো আসবে ইনস্ট্যান্ট তুমি পেয়ে যাবে। পরীক্ষার আগে কিন্তু আমরা অনেক সাজেশন দিব, তোমার কোন চ্যাপ্টার থেকে কী পড়তে হবে, কীভাবে পড়বে, কীভাবে এমসিকিউ পড়বে, কখ পড়বে, সব কিছু কিন্তু সাজেশন পাবে। সো সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুমি কিন্তু মিস যেন না করো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। অবশ্যই সবাই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে দাও, চেক করো সবাই লাইক বাটনে তুমি ক্লিক করেছো কিনা। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ভৌত আলোক বিজ্ঞান। এক ক্লাসে আমরা এই পুরো চ্যাপ্টারটি শেষ করবো এবং একটা সিকিউ তুমি এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। সো এই চ্যাপ্টারটির মধ্যে দুইটা টাইপ রয়েছে, আলোর ব্যতিচার এবং আলোর অপবর্তন। আমরা আলোর ব্যতিচার পার্ট দিয়ে শুরু করব। শুরুর দিকে বেশ কিছু ইনিশিয়াল কথাবার্তা রয়েছে যেগুলো তোমার এমসিকিউর জন্য হেল্প করবে। দেখো আমি কিন্তু সেগুলো আমার এই কন্টেন্টে রেখেছি। সো সেগুলো তোমাকে একবার করে পড়ে নিতে হবে। সো তুমি স্লাইডটা থেকে একবার করে পড়ে নিবা, স্লাইড তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবা। সো এই যেই তথ্যগুলো রয়েছে, আলোর বিভিন্ন তত্ত্ব, আলোর নিউটনের কণিকা তত্ত্ব, হাইগেনের তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তত্ত্ব, এই তত্ত্বগুলো দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায় কোনটা ব্যাখ্যা করা যায় না, এটা আমাদের এমসিকিউতে আসে। আমি একটা তোমাকে পড়ে বুঝিয়ে দিই। যেমন হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করা যায়, দেখো লেখা আছে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এগুলো ব্যাখ্যা করা যায়। কিন্তু হাইগেনের তত্ত্বের সাহায্যে সমবর্তন ব্যাখ্যা করা যায় না। এভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, কোনটা ব্যাখ্যা করা যায় কোনটা যায় না। সো এখান থেকে একবার পড়ে ফেলো খুব সুন্দরভাবে একদম নোটটা থেকে। তাছাড়াও তড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে আমার এই চ্যাপ্টারের পড়াশোনা শুরু। তড়িৎচুম্বক তরঙ্গ কী, এর বৈশিষ্ট্য কী, এর প্রকারভেদ এবং এর ব্যবহার এবং এর সমীকরণ রয়েছে। আমি সমীকরণের কাছে গিয়ে তোমাকে দেখাবো। এই জায়গাটা সরাসরি তুমি এখান থেকে একবার রিডিং পড়ে ফেলবে, এমসিকিউর জন্য কাভার হয়ে যাবে। একইভাবে এমসিকিউর জন্য আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে এই তড়িৎচুম্বক তরঙ্গের যে বিভিন্ন টাইপ রয়েছে, যেমন রেডিও ওয়েভ বা অবলোহিত তরঙ্গ রশ্মি, অবলোহিত রশ্মি বা দৃশ্যমান আলোক রশ্মি, এরকম বিভিন্ন যে রয়েছে, এই সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো তোমাকে আমি এক লাইন এখান থেকে বলে দিচ্ছি, খেয়াল করো যে আমরা যতই গামা এক্স রে উপর দিকে যাবো, এই উপরের দিকে হচ্ছে ল্যামডার মানটা বেশি। সো এখান থেকে তুমি মনে রাখবে যতই উপরের দিকে যাবে, এই উপরের দিকে উঠতে থাকলে ল্যামডা বেশি হয়, আর যার ল্যামডা বেশি হয় তার শক্তি কিন্তু কম হয়। সো ল্যামডা বেশি তার মানে শক্তি কম। সো এই পার্টটা এমসিকিউতে আসে যে গামা রশ্মি আর এক্স রে রশ্মি কার ল্যামডা বেশি, বলবো এক্স রে ল্যামডা বেশি। আর এক্স রে ল্যামডা বেশি মানে কি, এক্স রে শক্তি কম। এভাবে তোমার পরীক্ষাতে আসবে কিন্তু। সো এই এমসিগুলো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। সো এগুলো সিরিয়ালটা সুন্দর করে পড়ে ফেলবো আমরা। আরও দেখো কি রয়েছে, একেবারে দেখো এই যে আরেকটা পার্ট সমীকরণ, তড়িৎচুম্বক তরঙ্গের সমীকরণ। এই সমীকরণের পার্টটাও এমসিকিউতে আসে। এমসিকিউতে কীভাবে আসতে পারে সেটাও আমি তোমাকে একই ক্লাসেই বলে দিচ্ছি। খেয়াল করো যে তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে আসলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুইটাই থাকে। দুইটার মিথস্ক্রিয়ার ফলে, দুইটা একসাথে মিথস্ক্রিয়ার ফলে নতুন তরঙ্গ সৃষ্টি হয়, তাকে আমরা বলি তড়িৎচুম্বক তরঙ্গ। সেই তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা থাকে তার সমীকরণ হয় E=E0 sin 2π/λ CT ± x, যেখানে এই ই বলতে বোঝায়, দেখো তড়িৎ ক্ষেত্র বোঝায় আমাদের, শুধু ই বলতে বোঝাবো তড়িৎ ক্ষেত্র, তবে E0টা কী হবে, এখানকার E0টা হবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান। তারপর কি আছে দেখো, sin 2π/λ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য CT ± x, যেখানে c হচ্ছে আলোর বেগ 3 × 10⁸। এটা আমরা মনে রাখতে পারবো এখান থেকে। এখন এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, তোমাকে প্রশ্ন এভাবে বলে দিবে। আমি একটা ডেমো তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ই আছে, তোমাকে বলবে যে কোথাও একটা সমীকরণ আমাদের আছে, E = বলবে হচ্ছে 50 sin, তোমাকে বললো 2π/λ, এখানে তোমাকে বললো CT ± x, এরকম একটা সমীকরণ দেওয়া। সমীকরণ দেখার সাথে সাথে তুমি চিনতে পেরেছো এই সমীকরণটা তড়িৎ ক্ষেত্রের ই দিয়ে লেখা। তাহলে ই এর ইকুয়ালের পরে সাইনের আগে যেটা থাকে সেটাকে আমরা কী নাম দিতাম, এটাকে নাম দিতাম আমরা তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান। একটু মনে করে দেখো, এই যে E = E0 sin,
তাহলে এই ভ্যালুটা হবে তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান ই নট, আর ই নটের মানটা কত 50। পরীক্ষায় তোমাকে বলতে পারে যে ই নটের মান বের করো, অথবা তোমাকে বলতে পারে বি নটের মান বের করো। বি নটটা আবার কি, যে চুম্বক ক্ষেত্রের শীর্ষ মান। একইভাবে দেখো চুম্বক ক্ষেত্রেরও কিন্তু একটা সমীকরণ রয়েছে, বি ইকুয়াল টু বি নট সাইন 2π/λ c প্লাস মাইনাস x, একই রকম। এখন এই যে তোমাকে বিশেষ করে একটা জিনিস মনে রাখতে হবে এমসিকিউর জন্য, সেটা হচ্ছে ই নট বাই বি নট সমান সি, অথবা ই বাই বি সমান সি, অর্থাৎ ই নট বাই বি নট সমান ই বাই বি সমান সমান সি। তুমি খেয়াল করে দেখো পরীক্ষায় তোমাকে মাঝে মাঝে এই এমসিকিউটা জিজ্ঞেস করবে, তোমাকে প্রশ্ন এরকম দিয়ে দিবে ই নটের মান, বের করে নেবে ই নটের মান, তোমাকে জিজ্ঞেস করবে বি নট নির্ণয় করো। তো দেখো আমরা সূত্র জানি ই নট বাই বি নট সমান সি। ই নটের মান জানা থাকলে তার সাথে তুমি যদি বি নট ইন্টু সি করে দাও, তাহলে তুমি ই নটটা পেয়ে যাবা, বা তুমি বি নট বের করতে চাও ই নটটা বসিয়ে দিবা, তাহলে তুমি কিন্তু এভাবে বের করে ফেলতে পারবা। তাহলে এখানে যদি তোমার বি নটটা বের করতে বলতো, কী করতা, তুমি লিখতা আমরা জানি ই নট বাই বি নট ইকুয়াল টু হচ্ছে সি। ভাই আমি বি নট চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কী লিখবো, এখান থেকে আমরা লিখবো হচ্ছে কি পড়লেন দেখো, বি নট সমান সমান কী আসবে, ই নট ডিভাইডেড বাই সি। আর ই নটের মান তুমি অলরেডি বের করেছো, আর সি এর মান মুখস্থ। সো এভাবে এমসিকিউটা আসে। সো তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে। কী কী মনে রাখবা, এই দুইটা সমীকরণ ধারা মুখস্থ রাখবা, আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা ই নট বাই বি নট সমান সি, অথবা ই বাই বি সমান সি। ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, বি নট হচ্ছে চুম্বক ক্ষেত্রের শীর্ষমান। আর এটাও মনে রাখবা আলাদাভাবে যে সি আলোর বেগ, এটার কিন্তু একটা সমীকরণ রয়েছে, দেখতে কেমন, 1/√μ0 ইন্টু এপসাইলন নট। এই মিউ নট মানে কি, শূন্য স্থানে চুম্বক প্রবেশতা, এপসাইলন নট কি, শূন্য স্থানে ভেদনযোগ্যতা। এই মিউ নটের মানটাও মুখস্থ রাখবা 4π10⁻⁷, আর এপসাইলন নটের মানটাও এখান থেকে মুখস্থ রাখবা, সরাসরি তোমার কাজে লাগবে। সো এখান থেকে আমরা এমসিকিউর জন্য এই অংশটুকু পড়বো। তাছাড়া আরও দেখো এমসিকিউর জন্য রয়েছে তরঙ্গমুখ, এই তরঙ্গমুখের আকৃতি কেমন হয় পড়ে ফেলবো, পয়েন্টিং ভেক্টর এমসিকিউর জন্য আসে, এটা পড়ে ফেলবো। এবং আরেকটা জিনিস, এটা আমাদের শুধু এমসিকিউর জন্য না, এটা আমাদের সিকিউর জন্য কাজে লাগবে। সেটা কি, এটা তো এমসিকিউর জন্য লাগবে যে এক এলওয়াই মানে কি, আলোকবর্ষ, লাইট ইয়ার। এক লাইট ইয়ার মানে কত, 9.46 10⁻12 কিলোমিটার। মানে এক লাইট ইয়ার মানে আলো এক বছরে কতটুকু পথ যেতে পারে। আলো এক সেকেন্ডে যায় 3 × 10⁸। তাহলে এক বছরে কি হিউজ পথ যাবে না? তো আলো এক বছরে কত পথ যেতে পারবে, সেটাই হচ্ছে আলোকবর্ষ। অনেকে আলোকবর্ষ নামটা শুনে ভাবে আলোকবর্ষ বছর, এর মানে সময়ের একক। নো, আলোকবর্ষ দূরত্বের একক। মানে আলো এক বছরে যতটুকু দূরত্ব যাবে, সেই বিশাল দূরত্বটাকে আমরা বলবো এক আলোকবর্ষ। এক বছরে আলোর অতিক্রান্ত দূরত্ব, তো সেই মানটা কত, 9.46 10⁻12 কিলোমিটার। আর যদি 15 দিতাম তাহলে মিটার হইতো। আচ্ছা, ভালো কথা, এমসি গেল। এখান থেকে বিশেষ করে তোমাকে মনে রাখতে হবে এই আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের কয়েকটা ফর্মুলা, যেটা এখানে কাজে লাগবে। আমি বলে দিচ্ছি, এ মিউ বি, এটাকে বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এরকম যদি কখনো থাকে, সেটাকে তুমি ভেঙে লিখবা কীভাবে, সেটাকে তুমি ভেঙে লিখবো হচ্ছে এইভাবে। দেখো ডান পাশে যেটা থাকবে সেটা উপরে, খেয়াল করো, এই ডান পাশে আছে কি বি, তাহলে লিখবো আমরা মিউ বি। আর নিচে আছে আমাদের কে এ, তাহলে বাম পাশেটা নিচে লিখবো, তাহলে মিউ বি বাই মিউ এ। আরেকবার প্র্যাকটিস করা যাক। মনে করো আমরা এটাকে এখানে লিখলাম হচ্ছে কীভাবে, যে আমাদের এখানে আছে এ মিউ ডাব্লিউ। সো এটাকে ভেঙে লেখা যায় কীভাবে, খেয়াল করো, যে এখানে ডান পাশে আছে ডাব্লিউ, তাহলে লিখবো আমরা মিউ ডাব্লিউ ডিভাইড বাই কি লিখবো, মিউ এ। দ্যাটস ইট। এভাবে যে ডান পাশেটা উপরে বসবে, আর এই যে বাম পাশে যেটা আছে প্রথম মাধ্যম যেটা, হ্যাঁ, সেটা নিচে বসবে। তাহলে এখানে কি দাঁড়াইলো, যে আমি এখানে লিখেছি এ ডাব্লিউ মানে বায়ু মাধ্যম, ডাব্লিউ হচ্ছে ওয়াটার পানি মাধ্যম। এ মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, মিউ ডাব্লিউ বাই মিউ এ। তার মানে তুমি যদি এই যে মিউ ডাব্লিউ মানে কি, পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক তুমি যদি জানো, আর বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি জানো, যদি ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবা বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই লাইনটা তোমার কাজে লাগবে। বিশেষ করে তোমার যেটা কাজে লাগবে, খেয়াল করো, এই লাইনটাকে আমরা লিখতে পারি আবার কীভাবে, খেয়াল করো, এটাকে লেখা যায় ল্যামডা দিয়ে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। তো সেটাকে মনে রাখবো তুমি এইভাবে, যে এ মিউ বি, তাহলে ল্যামডা দিয়ে লেখার সময় প্রথমে যেটা আসে সেই মাধ্যমটা আগে লিখবো ল্যামডা এ, আর পরে যেটা আসছে সেটাকে পরে লিখবো। মানে এটা হচ্ছে একটু উল্টা আর কি। তো তুমি এই উপরের দুটো লাইন বিশেষ করে মনে রাখবা। কেন উপরের দুটো লাইন মনে রাখবা? কারণ এই লাইনটা দিয়ে তুমি সমস্ত অঙ্ক করতে পারবা, যেটা আমাদের সিকিউর মধ্যে আসবে। এখানে কিসের সম্পর্ক আছে, মিউ এর সাথে ল্যামডার সম্পর্ক আছে। একটু খেয়াল করে দেখো, মিউ এর সাথে ল্যামডা ব্যস্তানুপাতিক, মানে উল্টা। সো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে বলবে কি জানো, আমাদের পরীক্ষায় মাঝে মাঝে বলবে হচ্ছে, আমার এখানে আমি সাইড করে রাখতেছি, এটাকে আমি প্র্যাকটিস করেছিলাম। তো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে বলবে যে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এত হলে পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত। তো তখন তোমার এই জিনিসটা কাজে লাগবে। তখন তুমি কীভাবে লিখবা, খেয়াল করো। সো আমি জানতে চাচ্ছি পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, তাই আমি এভাবে লিখবো, পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি পানি মাধ্যমে জানতে চাচ্ছি, ওকে, ভালো কথা, তাই ইচ্ছা করে উপরে লিখলাম। এবার আমরা জানি কি, যখন মিউ দিয়ে লিখবো তখন সম্পর্ক উল্টা, ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা ডাব্লিউ বাই ল্যামডা এ লিখছি, তাহলে এখানে যখন মিউ দিয়ে আমি লিখবো, তাহলে দেখো ডাব্লিউ উপরে, তাহলে ডাব্লিউটা নিচে আসবে।
আর এখানে কি হবে আমাদের, এখানে খেয়াল করো, এই যে এখানে ডাব্লিউটা এটা উপরে আসবে, শেষ। ব্যস্তানুপাতিক উল্টা, খালি কথাটা মনে রাখবা। এখন প্রশ্নে তোমার এইটা দেওয়া থাকবে, খেয়াল করো প্রশ্নে কোনটা কোনটা দেওয়া থাকবে, এটা খালি দেওয়া থাকবে না, এটা বের করতে চাচ্ছি। দেখো বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া থাকবে, পানিতে প্রতিসরণ কত দেওয়া থাকবে, আর বায়ুর প্রতিসরণটা মুখস্থ কিছু না বললে তুমি অটোমেটিক বসায় নিবা যে হচ্ছে বায়ুতে সাধারণত এই প্রতিসরণের মানটা হয় 1, হ্যাঁ, সো নিজেরা বসায় নিব। আর আমাদের হচ্ছে পানিতে এই তরঙ্গ এই প্রতিসরণের মান হচ্ছে 1.33 অথবা 4/3। সো কিছু না বললে আমরা ধরে নিতে পারবো, ঠিক আছে। সো গেল এখান থেকে, জাস্ট এই কথাটুকু তুমি এখান থেকে মনে রাখবা। সো এরপরে দেখি আমরা এখানে দেখো আরও বেশ কিছু জিনিস আমাদের এখানে রয়েছে, যে এই যে হাইগেনের নীতি, এটা আমাদের ক নম্বরে আসে। তরঙ্গের উপরিপাতন বলতে কী বোঝো, ক নম্বরে আসে। শুধু তরঙ্গের উপরিপাতনটা ক নম্বর না, একটু আমাদের বেসিক একটা আইডিয়াও নিয়ে রাখতে হবে, আমি নিয়ে রাখতেছি। খেয়াল করো যে y1 একটা তরঙ্গ যাচ্ছে যার বিস্তার হচ্ছে 3, y2 আরেকটা তরঙ্গ যাচ্ছে যার বিস্তার হচ্ছে 4। ভালো কথা। দেখুন এই তরঙ্গটা যেতে যেতে এই তরঙ্গের উপরে পড়বে, উপরিপাতিত হবে। দেখো একই দশায় উপরিপাতিত হচ্ছে, দেখো এটা যেখান থেকে স্টার্ট হয়েছিল, দেখো এটাও সেখানে একই জায়গা থেকে স্টার্ট হয়েছে কিন্তু। তা যখন এরা একে অপরের উপরে উপরিপাতিত হবে, তার মানে আমরা বলবো কি তারা সমদশায় উপরিপাতিত হবে। যদি একই দশায় উপরিপাতিত হয়, একটা কথা মনে রাখতে হবে, একই দশা বা সমদশায় উপরিপাতিত হলে এই দুইটা মিলে ঝিলে যে নতুন তরঙ্গটা সৃষ্টি করবে, এই যে নতুন তরঙ্গ সৃষ্টি করছে y সমান y1 + y2, এই নতুন তরঙ্গের বিস্তারটা বেড়ে যাবে। বিস্তারটা কত হবে, a1 + a2। জাস্ট এই একটা লাইন তোমাকে মনে রাখতে হচ্ছে যে যখন দুইটা তরঙ্গ পরস্পরের উপরে একই দশায় উপরিপাতিত হবে, বিস্তার বৃদ্ধি পাবে। বিস্তার বৃদ্ধি পাবে, বিস্তারটা হবে কত, যোগফল a1 + a2। দেখো এখানে ছিল 3, এখানে 4, তাহলে এখানে বিস্তারটা বেড়ে কত হয়ে গেছে, 7 হয়ে গেছে। তাহলে একই দশায় উপরিপাতিত হলে বিস্তার বৃদ্ধি পায়, যোগ করতে হয়। এবার খেয়াল করো, এই যে একটা তরঙ্গ যাচ্ছে y1, এবার আরেকটা তরঙ্গ দেখো উল্টা দিক দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এইটা যে দশায় যাচ্ছে এটা তার বিপরীত দশায় অগ্রসর হচ্ছে। সো এই তরঙ্গের উপরে যখন এই তরঙ্গ পড়বে, বিপরীত দশায় উপরিপাতিত হবে, তখন মনে রাখবা বিস্তারটা হ্রাস পাবে, এবং বিস্তারটা হ্রাস পেয়ে কত হবে, এটা বিয়োগ ফলের সমান হবে। খেয়াল করো, এই দেখো বিপরীত দশায় কী হয়েছে, এ মিনিমাম সমান, এটা কমে যাবে বিস্তারটা, তাই বলেছি মিনিমাম। আর ও ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়, সমদশায় হলে ম্যাক্সিমাম হয়, বিপরীত দশায় হলে মিনিমাম হয়, কমে যায়। কত হবে, a1 - a2, বড় থেকে ছোটটা বাদ দিব। খেয়াল করো এখানে ছিল এটাও 3, এর নিচের দিকেও 3, তো 3 থেকে 3 বাদ দিলে কত, 0 হয়ে গেছে। তা দেখো কোনো বিস্তার নাই, তাহলে দেখো a0, ঠিক আছে। এখন এটাকে তোমাকে আরেকটু সুন্দরভাবে তুমি যদি গুছিয়ে মনে রাখতে চাও, তুমি জাস্ট এই স্লাইডটা মনে রাখো। কি মনে রাখবা, একই দশায় আপাতিত হলে লব্ধিসরণ কী হবে, y1 + y2, এবং বিস্তারটা সেক্ষেত্রে বৃদ্ধি পায়। আমরা জানি একই দশায় বা সমদশায় হলে বিস্তারটা বাড়ে, বিস্তারটা কত হয়, যে a1 + a2, বিস্তারটা যোগ করতে হয়, যে 3 + 4 7 ছিল, মনে আছে। আর বিস্তার যদি বৃদ্ধি পায়, তীব্রতাও বৃদ্ধি পায়। কেন, কারণ আমরা জানতাম এই বিস্তারের সাথে তীব্রতার একটা সম্পর্ক আছে। সেটা কি, যে I = a²। এটা আমরা তরঙ্গ চ্যাপ্টার থেকে জানি যে তরঙ্গের বিস্তার আর তরঙ্গের তীব্রতা সমানুপাতিক, তবে বর্গের সমানুপাতিক। I = a², কাজে লাগবে, তথ্যটা মনে রাখো। আর এক্ষেত্রে আমরা জানি I ম্যাক্সিমাম হয়, শুধু কি I ম্যাক্সিমাম হয় তা না, এখানে কিন্তু এও ম্যাক্সিমাম হয়। তাহলে এও ম্যাক্সিমাম হয়, আর তার সাথে সাথে আইও ম্যাক্সিমাম হয়। তার মানে একটা তরঙ্গের উপরে আরেকটা তরঙ্গ, একটা আলোর উপরে আরেকটা আলোক তরঙ্গ যখন একই দশায় উপরিপাতিত হবে, তখন তার তীব্রতা বেড়ে যাবে, উজ্জ্বল হবে, উজ্জ্বলতা বেড়ে যাবে। তীব্রতা বাড়া মানে কি, উজ্জ্বলতা বাড়া, ঠিক আছে। এবার তুমি খেয়াল করো যে যদি বিপরীত দশায় উপরিপাতিত হয়, তো আমরা জানি লব্ধিসরণ হবে y1 - y2, আর বিস্তারটা হ্রাস পাবে, কত হবে, a1 - a2, বিস্তারটাও মিনিমাম হবে, এবং তীব্রতাও সাথে, যেহেতু বিস্তার হ্রাস পাচ্ছে তীব্রতাও হ্রাস পাবে, কারণ আমরা জানি I = a², এবং এখানে আইটাও মিনিমাম হবে। সেই কথাটা মনে রাখবা, বিপরীত দশায় হলে I মিনিমাম হয়, আর একই দশায় বা সমদশায় হলে I ম্যাক্সিমাম হয়, এও ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। ওই পাশে মিনিমাম হয় আর এই পাশে ম্যাক্সিমাম হয়। সেই কথাটা তোমার এখান থেকে মাস্ট মনে রাখতে হবে। এখান থেকে ছোট্ট একটা সূত্র তুমি এক্সট্রা মনে রাখো, যখন প্রশ্নগুলো একটু ভিন্ন রকম হবে, হ্যাঁ, তাহলে একদমই খালি কমন প্রশ্নগুলি যে আমরা এখানে করবো এই ক্লাসে তা কিন্তু না। মানে অন্য যে প্রশ্নগুলো বিভিন্ন সময় অ্যাডমিশনে এসেছে, যেই প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে গ নম্বরে বা ঘ নম্বরে অনেক সময় দিয়ে দিতে পারে, সো এরকম সম্ভাবনা হয়েছে, সেই ম্যাথগুলো কিন্তু আমরা করাচ্ছি বা আমরা আইডিয়া দিচ্ছি। সো তুমি কিন্তু একদম A to Z তোমার কমপ্লিট হয়ে যাবে। সো খেয়াল করো, এই অঙ্কটা দেখো সিকিউতে তেমন আসেনি, কিন্তু আসতে পারে, সম্ভাবনা আছে। এগুলো অ্যাডমিশনে বিভিন্ন সময় এসেছে, তাই তোমাকে এক লাইনে ছোট্ট করে শিখিয়ে দিই, যেটা তোমার পক্ষে পারা সম্ভব। দেখো যদি তোমাকে কখনো বলে দেয় যে একটা আলোক তরঙ্গ আসলো আর একটা আলোক তরঙ্গ আসলো, যাদের তীব্রতাগুলো তুমি জানো, যে একটা তীব্রতা I1 আর একটা তীব্রতা I2, সো যখন তারা একে অপরের উপরে উপরিপাতিত হইলো, উপরিপাতিত হওয়ার ফলে যে নতুন তরঙ্গটা সৃষ্টি হইলো, সেই নতুন তরঙ্গের তীব্রতা কেমন হবে জিজ্ঞেস করেছে। তো এটার সূত্র হচ্ছে I1 + I2 যোগ 2√/ I1 I2 cos × ডেল্টা। তো ডেল্টাটা কি, দশা, যেটা কত দশায় মিলিত হয়েছে। তো তুমি এখান থেকে দুইটা কথা মনে রাখবা, এই যে ডেল্টা হচ্ছে দশা পার্থক্য। যদি দেখো যে তরঙ্গগুলা একই দশায় উপরিপাতিত হয়েছে, একই দশায়, প্রশ্নে বলা থাকবে
একই দশায় উপরিপাতিত হলে তাদের দশা পার্থক্য হবে ডেল্টা সমান 2 পাই। আর যদি দেখো দুটো তরঙ্গ পরস্পর বিপরীত দশায় উপরিপাতিত হয়েছে তাদের দশার পার্থক্য হবে শুধু পাই। এই কথাটা মনে রাখবা। আর আমরা তো এটা আগেই শিখেছি, একই দশায় হলে আই ম্যাক্সিমাম হয়, বিপরীত দশায় হলে আই মিনিমাম হয়। আর একটু আগে তোমাকে বলছিলাম আই ম্যাক্সিমাম মানে কি তীব্রতা বেশি, আর তীব্রতা বেশি মানে এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। আর যখন তীব্রতা কম হবে তখন তুমি বলবা ধ্বংসাত্মক ব্যতিচার। সো মনে থাকবে না কথাটা। তাহলে আমার সাথে একই নগদ মুখস্থ করে ফেলো যে একটা তরঙ্গের উপরে আরেকটা তরঙ্গ যখন পড়বে, একটার তুমি তীব্রতা জানো আর একটার তীব্রতাও জানো, এই দুইটা মিলে ঝিলে যে নতুন তরঙ্গ তৈরি করলো তার তীব্রতা কত হবে? লব্ধি তীব্রতা বলা হয় এটাকে, যে লব্ধির তীব্রতা। তো লিখে রাখতে পারো বাংলা দিয়ে লব্ধির তীব্রতা। সো আই সমান সমান আমি বাংলায় লিখিয়ে দিচ্ছি এখানে যে লব্ধি তরঙ্গের তীব্রতা, বা আমি সংক্ষেপে নাম দিলাম লব্ধি তীব্রতা। এটা কি লব্ধি তরঙ্গের তীব্রতা, সরাসরি বের করা যায়। সূত্রটা কি? আই সমান I1 + I2 2√I1 I2 cos ডেল্টা। ডেল্টা কি? ওই দুইটা যে দুইটা তরঙ্গ পড়লো তাদের দশা পার্থক্য, প্রশ্নের দশা পার্থক্য সরাসরি দিয়ে দেয়, 40 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি বসিয়ে দিব। কিন্তু যদি না দিয়ে দেয় তখন তোমাকে এই কথাগুলো বলবে, তরঙ্গ দুটি একই দশায় পড়লো, তরঙ্গ দুটি বিপরীত দশায় উপরিপাতিত হলো। একই দশা বললে 2 পাই বসাবা, বিপরীত বললে পাই বসাবা। এটাই তোমার কাজ। তো আশা করি এটা তোমার এখান থেকে মনে থাকবে। I1 + I2 2√I1 I2 cos ডেল্টা। এবার এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাকে সলভ করিয়ে রাখি, তুমি দেখবা যে খুব সহজেই পারতেছো। এই যে I সমানুপাতিক A², এই তথ্যটার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে একটা প্রশ্ন সরাসরি পরীক্ষায় চলে আসে। সো এটা তুমি যদি একটু করে রাখতে পারো এখান থেকে খুবই ভালো। খেয়াল করো যে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত 25:4 হলে বিস্তার দ্বয়ের অনুপাত কত? তোমাকে বলেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত। আমরা যে একটু আগে বললাম আই ম্যাক্সিমাম আই মিনিমাম, মনে আছে? তা দেখো আমরা সরাসরি সেই লাইনটা দিয়ে শুরু করছি। আমাদের প্রশ্ন বলেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত। তো আই ম্যাক্সিমাম, তারপরে আমাদের আছে এখানে কি আই মিনিমাম। সো এদের তীব্রতার অনুপাতটা কত? প্রশ্নে বলেছে দেখো 25:4। তাই বসিয়ে নিচ্ছি এখানে যে 25/4, এটা প্রশ্নে দেওয়া। আর ওরা চেয়েছে বিস্তার দ্বয়ের অনুপাত কত, যে আমাদের বিস্তারগুলো ছিল সেই বিস্তারগুলোর অনুপাত কত, A1:A2, এটা জিজ্ঞেস করেছে তা। তাহলে কীভাবে বের করবো? খেয়াল করো, আই ম্যাক্সিমাম সমান আমরা জানি আই সমানুপাতিক A²। তাহলে যেহেতু আই ম্যাক্সিমাম, তাহলে আমি আয়ের জায়গায় লিখতে পারবো এ দিয়ে লিখতে পারবো। তাই আয়ের জায়গায় অবশ্যই লিখবো আই ম্যাক্সের জায়গায় লিখবো A max, আর আই মিনের জায়গায় লিখবো কি A মিনিমাম। কিন্তু আমরা জানতাম আয়ের সাথে সমানুপাতিক, আমাদের কি বর্গের সমানুপাতিক, তাহলে এই যেখানে স্কোয়ারটা অবশ্যই দিয়ে দিব। আর সাথে কি থাকতেছে খেয়াল করো 25 আর হচ্ছে 4। সো এখানে থাকলো আমাদের 25/4। যদি আমি এখানে আই ম্যাক্স শুধু লিখি, স্কোয়ারটা ওপাশে পাঠিয়ে দিই, কী দাঁড়াবে জিনিসটা? আমাদের দাঁড়াচ্ছে এখানে আই ম্যাক্সিমাম, আর ওপাশে দাঁড়াবে কত দেখো 5/2 দাঁড়াবে, ঠিক কিনা? আর আই ম্যাক্সিমামের জায়গায় আমরা কি এ ম্যাক্সিমামের জায়গায় আমরা কী লিখতে পারি? তো আমরা শিখেছি এ ম্যাক্সিমাম কী হয়, যে এই যে বিস্তার দ্বয়ের যোগফল হয়। আর আমরা একটু আগে শিখে আসলাম এ মিনিমামটা কী হয়, বিস্তার দ্বয়ের বিয়োগফল হয়। সো আমরা ধরে নিলাম যে এটাই বড় কথার কথা। সো এখানে আমরা লিখে ফেলবো কি, যে হচ্ছে এখানে লিখবো A1 + A2, আর নিচে লিখবো দেখো A1 - A2। এটা কিন্তু ইভেন MCQতেও চলে আসে। সো খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনেও আসে। আবার কী করবো আমরা? দেখো এখানে আমরা যোজন বিয়োজন করে দিই। দেখো এখানে যেটা আমাদের ছিল A1 + A2, আর আমাদের হচ্ছে, তার আমরা কী করবো খেয়াল করো, এই নিচের রাশিটা আমরা এই একবার উপরে যোগ করবো, নিচে একবার বিয়োগ করবো। তাহলে কীভাবে করতে হয় দেখো, তাহলে আমরা আগে A1 + A2 লিখে নিলাম, আর নিচের রাশির উপরে যোগ করবো, যে যোগ করলে কী হয় A1 - A2, ঠিক আছে? এইভাবে তাহলে আমরা এই নিচের রাশিটা উপরে যোগ করলাম, আবার এই যে উপরে যেটা ছিল সেটা আমরা আবারও লিখে নেব, হ্যাঁ। তারপরে এই যে নিচের রাশিটা আমরা বিয়োগ করে দেবো নিচে, তাহলে এখানে আসবে -A1 যোগ হচ্ছে A2। যেটাকে সবাই জানো যোজন বিয়োজন আমরা করি। কীভাবে করলাম? A1 + A2 উপরে নিচে আগে লিখে নিছি, তারপরে এই নিচের রাশিটা উপরে একবার যোগ করলাম, এই নিচের রাশিটা নিচে একবার বিয়োগও করে দিলাম। তো দেখো এখন তুমি হিসাব করলে পেয়ে যাবে। এখন সেম একই কাজ করবো, উপরে বসেও এখানে 5 ছিল, আমি আগে উপর নিচে 5 লিখে নিলাম। এই 2 ছিল, উপরে একবার যোগ করবো, নিচে একবার বিয়োগ করবো, এই যে একই সিস্টেম। তার সময় এখানে বের করে ফেলি, এখানে আসতেছে দেখো A2 কাটা, এখান থেকে A1 কাটা, থাকতেছে A1, তাহলে 2A1, তাহলে লিখে নিলাম আমি এখানে 2A1, নিচে থাকতেছে A2, তাহলে থাকতেছে 2A2, আর আমাদের ওখানে থাকছে 5 আর 2 7, আর নিচে 5 - 2 3, তাহলে এখানে 2 কাটা। তাহলে দেখো তুমি উত্তর কিন্তু পেয়ে গেলা, এই যে উত্তর তুমি কিন্তু পেয়ে গেছো যে A1/A2, হ্যাঁ A1/A2 সমান কি 7/3। তার মানে উত্তর কত হবে 7:3। দ্যাটস দ্য অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। সো এটা কীভাবে আমরা করবো, সো এটা একটু করে রাখতে পারো, পরীক্ষায় সরাসরি আসবে। সো বুঝে শুনে করবা যে কার মান দেওয়া আছে, কীভাবে করতে পারে। সো এটার ভিন্ন একটা ভ্যারিয়েশন আবার আছে। সো এটা পারলে ওটাও তুমি করতে পারবা। সো দেখো এই যে 7:3 আমরা এটা বোঝা গেলাম এখান থেকে। একইভাবে আরেকটা অঙ্ক আছে, এটা জাস্ট করবো না, তুমি দেখলেই বুঝতে পারবা, করার দরকার নেই। আলোক তীব্রতার অনুপাত 25:4 হলে বলেছে আই ম্যাক্স ও আই মিনিমামের অনুপাত কত? এবার তীব্রতার অনুপাত সেম দিয়েছে, কিন্তু বলেছে কি আই ম্যাক্স আই মিনিমামের অনুপাত। আগেরবার বলেছিল কি A:2, বিস্তার দ্বয়ের অনুপাত A1:A2 কত? এবার বলছে আই ম্যাক্স আর আই মিনিমাম। আমরা তো সূত্র জানি যে যখন আমাকে বের করতে বলবে, দেখো আই ম্যাক্স বের করতে বলছে, আমরা জানি আই ম্যাক্সের বেলায় কী হয়, যে এই দেখো
এই যে আইম্যাক্সের জন্য কি বসেছে খেয়াল করো, আইম্যাক্স যেহেতু বলেছি আমরা, এই আইম্যাক্স কথাটার জন্য আসলে বসেছে কোন জায়গায়, এই যে এই আইম্যাক্স কথাটার জন্য এই জায়গাটা একটা জিনিস চেঞ্জ আসছে কত 2π। তারপরে আমরা জানতাম যে দুইটা তরঙ্গের তীব্রতার লব্ধি কী হবে, I1 + I2 2I1 I2 cos ডেল্টা, আর একই দশায় উপরিপাতিত হলে সর্বোচ্চ হয় এবং সেক্ষেত্রে মান কত 2π। তো যেহেতু সর্বোচ্চ হয়েছে গঠনমূলক, তার মানে একই দশায় উপরিপাতিত হয়েছে, তার মানে 2π। আর মিনিমাম মানে কি, অবশ্যই বিপরীত দশায় উপরিপাতিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো যে পাই বসিয়েছে, খেয়াল করেছো। সো এই জায়গাটা কিন্তু সেই জাস্ট চেঞ্জটুকু এসেছে, বাকি জাস্ট সূত্র বসিয়ে দিয়েছি আমরা। এখন দেখো এর মান দেওয়া ছিল যে তীব্রতার অনুপাত 25:4, তো আমি তো এখানে মানগুলো বসাই দিই, কারেক্ট করে তুমি দেখবা উত্তরটা চলে আসছে। তো সিম্পল, জাস্ট তোমার একটা ধারণা থাকলো, এখান থেকে ধারণা তুমি নিয়ে রাখলাম, শেষ। এখন আমরা মেইনলি আলোচনা যেটা যে আমাদের হচ্ছে ব্যতিচার, সেটা শুরু করব। এবং দেখো শুরুতে আমাদের ব্যতিচার কাকে বলে, ব্যতিচারের প্রকারভেদ, ব্যতিচার 2 প্রকার, গঠনমূলক, ধ্বংসাত্মক, এই ব্যতিচারের জন্য শর্তগুলো কি খ নম্বরে আসে, MCQতে আসে, ব্যতিচারের বৈশিষ্ট্য কি খ নম্বর এবং MCQতে আসে, যে পট্টির ব্যবধান বাড়ালে কি হয়, কমালে কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে কমালে কি কি হতে পারে, সেগুলো লেখা আছে খ নম্বর MCQর জন্য। পড়ে নেবো স্লাইড থেকে, তাহলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে একেবারেই, তোমার আর বাড়তি কোনো কিছু পড়তে হবে না, এখানে স্লাইডে যা আছে পড়লি এনাফ, ঠিক আছে। এবার দেখো আমাদের এখান থেকে এই টাইপের জন্য একটা গুরুত্বপূর্ণ সূত্র, যেটা তোমার তরঙ্গ চ্যাপ্টারে ছিল কিন্তু এই চ্যাপ্টারেও কাজে লাগবে, সো তুমি একটু দেখে রাখো। সেটা হচ্ছে দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক। প্রশ্ন তোমাকে বলে দিবে দুইটা তরঙ্গের মধ্যে দশার পার্থক্য এত, তাহলে পথের পার্থক্য কত, বা পথের পার্থক্য এত হলে দশার পার্থক্য কত। সহজ কথায় মনে রাখবা, যখন দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক চাবে তখন তুমি লিখবা ডেল্টা সমান 2π/λ × Δx, দশা পার্থক্য সমান 2π/λ × পথ পার্থক্য। Δx মানে কি, পথ পার্থক্য বোঝানো হচ্ছে এখানে, তাহলে ডেল্টা সমান 2π/λ × Δx বা পথ পার্থক্য। আমরা এই Δx দ্বারা কি বোঝাচ্ছি, যে পথ পার্থক্যকে বোঝাচ্ছি কি দ্বারা, এই Δx দ্বারা, সেটা মনে রাখবা। আর দশা পার্থক্যকে বোঝাচ্ছি আমরা কি দ্বারা, এই যে ডেল্টা দ্বারা। তো ডেল্টা সমান 2π/λ × পথ পার্থক্য অথবা কি Δx। তাহলে সূত্রটা মুখস্থ করে ফেলো, ডেল্টা সমান 2π/λ × Δx। আর কিন্তু অনেক কাজে লাগবে, সিকিউতে ডিরেক্ট কাজে লাগবে, সিকিউ এর মধ্যে গিয়ে কিন্তু সিকিউতেও কাজে লাগবে, দেখো লেখা আছে সিকিউতে ডিরেক্ট কাজে লাগবে। ডেল্টা সমান 2π/λ × Δx, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, Δx হচ্ছে পথ পার্থক্য। এখন আমাদের দুই প্রকারের যে ব্যতিচার রয়েছে, গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক কখন হয়, একই দশায় তরঙ্গগুলো উপরিপাতিত হলে গঠনমূলক হয়, এক্ষেত্রে বিস্তার বৃদ্ধি পায়, এক্ষেত্রে তীব্রতা বৃদ্ধি পায়। এখন শর্তটা মনে রাখতে হবে, শর্তটা কি দিয়ে, পথ পার্থক্য এবং দশা পার্থক্য দিয়ে, একদমই স্পেসিফিক, তোমার এখান থেকে কোনো কাজ নেই, জাস্ট দুইটা লাইন তুমি মুখস্থ রাখবা। যে গঠনমূলক ব্যতিচার তখনই হবে যদি দুইটা তরঙ্গের মধ্যে পথের পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হয়। পথের পার্থক্য মানে কি, যেই দুটো তরঙ্গ যাচ্ছে একে অপরের উপরে পড়বে, উপরিপাতিত হবে, যেখানে উপরিপাতিত হলো সেই বিন্দুতে যদি ওই দুইটা তরঙ্গের মধ্যে পথের পার্থক্য কত হয়, λ/2 এর জোড় হয়, 2n λ/2, বা কেউ কিন্তু চাইলে এই 2 কেটে মনে রাখতে পারে n λ, তাতেও কোনো আপত্তি নেই। আমরা মনে রেখেছি এভাবে যেন জোড় বলতে পারি, λ/2 এর জোড়, 2n মানে কি জোড়, তাহলে মনে রাখবা λ/2 এর জোড়, ল্যামডার কিন্তু জোড় না, λ/2 এর জোড়। অথবা তুমি এটাকে আলাদাভাবে মনে রাখতে পারো যে n λ, কোনো সমস্যা নেই, মনে রাখতেই পারো তুমি, একই কথা, যেখানে n এর মান কত 0 1 2 3 যে কোনো কিছু হতে পারে। তাই তুমি মুখস্থ রাখো, পথ পার্থক্য কী হবে, λ/2 এর জোড়, অথবা দশা পার্থক্য কী হবে ওই দুটো তরঙ্গের মধ্যে, পায়ের জোড়, তাহলে 2n পাই। তাহলে পায়ের জোড় মানে কি, এখন কিন্তু কি হবে দেখো, যে n λ মানে কি ছিল, দেখো 1 2 3 যে কোনো কিছু বসতে পারে, তাহলে 1 λ 2 λ 3 λ যে কোনো কিছু হতে পারে, কিন্তু পায়ের বেলায় কিন্তু যে কোনো কিছু হতে পারে না, পায়ের জোড়, অনলি পায়ের জোড়। তাহলে পায়ের জোড় মানে কি, তা তুমি নিবা হচ্ছে 2π, তাহলে 4π 6π, এমন যখন হবে তখন তুমি কি পাবা, যে এই জায়গাটার মধ্যে তুমি পাবা কি, যে ওকে ফাইন, এখানে গঠনমূলক হবে। তাহলে মনে রাখো একদম স্পেসিফিকভাবে দুইটা তরঙ্গের মধ্যে দশার পার্থক্য যদি পায়ের জোড় হয়, 2π 4π 6π 8π, পায়ের জোড় হয়, তাহলে সেক্ষেত্রে গঠনমূলক হবে। আর যদি λ/2 এর জোড় হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের গঠনমূলক হবে। পথের পার্থক্য λ/2 এর জোড়, অথবা 1 λ 2 λ 3 λ 4 λ 5 λ 6 λ যে কোনো হোক, সমস্যা নেই, কারণ শুধু n λ হলেও চলবে, একই কথা। সো তুমি এভাবে মনে রাখতে পারো, কেমন, ঠিক আছে। সো এটা আমাদের গেল গঠনমূলকের জন্য শর্ত। পথ পার্থক্য আর দশা পার্থক্য কী হবে, পথ পার্থক্য λ/2 এর জোড় আর দশা পার্থক্য পায়ের জোড়। সো মনে রাখা ইজি, তাই আমরা জোর দিয়ে মনে রাখছি, এভাবে মনে রাখতে পারো, প্যারা নাই। এবার আসি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, যখন দুটো তরঙ্গ একে অপরের উপরে উপরিপাতিত হবে, বিপরীত দশায় উপরিপাতিত হবে, বিপরীত দশায় উপরিপাতিত হলে বিস্তার হ্রাস পায়, বিস্তার হ্রাস পেলে তীব্রতাও হ্রাস পাবে, তার মানে ওই জায়গাটা আমরা অন্ধকার পাবো, তাই নাম দেওয়া হয়েছে কি, গঠনমূলক। তাহলে তুমি মনে রাখো ওখানে যে অন্ধকার পাবো, সো কোন বিন্দুতে অন্ধকার পাবো সেটার শর্ত কি, যদি দুইটা তরঙ্গের মধ্যে পথের পার্থক্য λ/2 এর বিজোড় হয়, খেয়াল করো বিজোড় 2n - 1, এটা মানে বিজোড়। সো λ/2 যদি বিজোড় হয় তাহলে আমরা কি পাবো, ধ্বংসাত্মক পাবো।
দশা পার্থক্য কি, পায়ের যদি বিজোড় হয় তাহলে সেখানে ধ্বংসাত্মক পাবো। তাই জোড় বিজোড় দিয়ে মনে রাখা ভালো। λ/2 এর জোড় হলে গঠনমূলক, পায়ের জোড় হলে গঠনমূলক। λ/2 এর বিজোড় হলে ধ্বংসাত্মক, পায়ের বিজোড় হলে ধ্বংসাত্মক। তাহলে মিল থাকলো, এভাবে আর মনে রাখতে পারি। এখন এখানে ব্যাপার রয়েছে, খেয়াল করো, তুমি কিন্তু এই বিজোড় λ/2 এর বিজোড় এই কথাটাকে তুমি -1 দিয়ে লিখতে পারো, 2n-1। ইভেন তুমি এটা দিয়ে লিখতে পারো যে λ/2 এর বিজোড়টাকে তুমি 2n+1 দিয়ে লিখতে পারো। সো দুইটাই কারেক্ট, দুইটাই হবে। সো দুইটাই কারেক্ট, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যখন তুমি মাইনাস দিয়ে লিখবা তখন শর্ত আছে, তখন n এর মান শুরু হবে 1 2 3 এখান থেকে শুরু হবে, ঠিক আছে। কিন্তু যখন তুমি 2n+1 পায়ের বিজোড় λ/2 এর বিজোড় যখন প্লাস দিয়ে বিজোড়টা তুমি মেনশন করলা, তখন মনে রাখতে হবে n এর মানটা শুরু হবে 0 থেকে। খেয়াল করো, 0 থেকে, 0 1 2 3। তাহলে এখানে আরেকটা ব্যাপার শিখতে হবে, যেহেতু তুমি এখানে n এর মান একদম 1 থেকে কাউন্ট করা শুরু করছো, তোমাকে যদি বলে প্রশ্নে 4তম অন্ধকার, অন্ধকার বলছে তো বিজোড় হবে λ/2 এর বিজোড়, পায়ের বিজোড়। সো ভালো কথা, আমাকে বলছে 4তম অন্ধকার। হ্যাঁ, তো 4তম অন্ধকার বললে এই যে বিজোড়, তো বিজোড়ের জন্য তুমি মাইনাস দিয়ে লিখতে পারো, প্লাস দিয়ে লিখতে পারো। তো ওই বিজোড়ের মধ্যে যে n রয়েছে, n এর মানটা তুমি কত বসাবা? 4তম অন্ধকার বলে 4ই বসাবা। যদি তুমি মাইনাস দিয়ে লেখো 4তম অন্ধকার বলে 4ই বসাইতে পারবা। তোমার পরীক্ষা বলো 5তম অন্ধকার দ্বারা দূরত্ব, 5তম অন্ধকার, সো অন্ধকার বলছে বিজোড় নিবা, তাহলে প্লাস বা মাইনাস দিতে পারো। তুমি যদি মাইনাসের সূত্র লেখো তাহলে 5তম বলছে 5 নিবা, শেষ, কোনো চিন্তা নাই। 5তম অন্ধকার এর মান 5, শেষ। কিন্তু যদি তুমি দেখো যে প্লাস দিয়ে লিখতেছো, তাহলে তোমাকে বলছে 4তম অন্ধকার, তাহলে 1 কমায় নিতে হবে, 3 নিতে হবে। কেন? কারণ দেখো 4তম বলছে না, তাহলে 1 2 3 4, এই 4তমতে গিয়ে কত পাইলা? 3 পাইলা, তো কারণ 0 থেকে শুরু হচ্ছে। তাই তুমি এটা সুন্দরভাবে মনে রাখবা যে ধ্বংসাত্মক ব্যাচের ক্ষেত্রে λ/2 এর বিজোড় হলে পদ পার্থক্য যদি λ/2 এর বিজোড় হয় ধ্বংসাত্মক হবে, দশা পার্থক্য যদি পায়ের বিজোড় হয় ধ্বংসাত্মক হবে। বিজোড়টাকে আমরা মাইনাস দিয়েও লিখতে পারি 2n-1, আবার বিজোড়টাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি 2n+1 লিখতে পারি। যদি মাইনাস দিয়ে লিখি তাহলে খুবই সেফ জোন হচ্ছে এটা, স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে সেফ জোন। তুমি এটা ইউজ করলে ভালো, ঠিক আছে। এই মাইনাসটা লেখাটা কি তোমার জন্য সেফ জোন, ঠিক আছে। এটা তোমার জন্য লেখা হচ্ছে সেফ জোন, কারণ কি তোমাকে পরীক্ষায় বললো 2তম অন্ধকার 2 বসাই দিবা, 4তম অন্ধকার 4 বসাই দিবা, এনে মান কোনো টেনশন নেই, কোনো বিয়োগ করতে হবে না। কিন্তু এখানে আবার একটু খেয়াল করতে হবে, যদি 4তম বলে 3 বসাবো। যদি তোমাকে বলতো 5তম অন্ধকার, সো বুঝতেই পারছো 5তম অন্ধকার, তাহলে এনে মান কত বসাইতা? 1 কমায় বসাইতা, 4 বসাইতা। এটা আবার একটু মনে রাখতে হবে। আশা করি বুঝে গেছো, একদম ক্লিয়ার কোথায় কোনটা বসাবো, অঙ্কের সময় তোমাকে দেখাবো। এবার এই যে দেখো একটা তরঙ্গ এভাবে করে যাচ্ছে, আর একটা তরঙ্গ হয়ে যাচ্ছে, একটা তরঙ্গের উপর একটা তরঙ্গ পড়তেছে, এটাকে বলি উপরিপাতন। উপরিপাতিত হয়ে যখন এই পর্দায় আসবে, আমরা কি দেখব যে এখান থেকে একটা এই উৎস থেকে তরঙ্গ ছড়ায় পড়তেছিল, তরঙ্গটা ছড়ায় পড়তেছিল। তো ছড়ায় পড়তে পড়তে যখন দুইটা আমি চিড় পাইছি, দেখো এখানে একটা চিড়, এখানে একটা চিড়। সো এই চিড়গুলা একটা চিড় থেকে আরেকটা চিড়ের যে দূরত্ব, এটাকে বলা হয় চিড়ের মধ্যবর্তী দূরত্ব, চিড়দ্বয়ের দূরত্ব এ। তো এই দুইটা চিড় থেকে দুইটা আবার নতুনভাবে তরঙ্গ সৃষ্টি হয়েছে। দেখো একটা এই যে হলুদ তরঙ্গ, আবার দেখো এখান থেকে যে সবুজ তরঙ্গটা। তো তরঙ্গটা ছড়ায় পড়তেছে, পর্দায় এসে যখন পড়বে তখন আমরা এই ঠিক মাঝামাঝিতে পাবো হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, মানে মাঝখানের ডোরাটা উজ্জ্বল পাবো। তো ওটাকে নাম দেওয়া হয় n=0। এবার ঠিক তুমি তারপরে যেটা পাবা, একটা অন্ধকার পাবা, উজ্জ্বলের পরে একটা অন্ধকার পাবা, আবারও উজ্জ্বল পাবা, অন্ধকার পাবা, উজ্জ্বল পাবা, অন্ধকার পাবা, চলতে থাকবে, একটা লিমিট পর্যন্ত যাবে। সেম একইভাবে এখানেও দেখো, এখানে তুমি পাইলে হচ্ছে কি উজ্জ্বল, কেন্দ্রটা উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, মানে এরকম একটার পর একটা যথাক্রমে উজ্জ্বল অন্ধকার যথাক্রমে পেতে থাকবা। এই ঘটনাটাকেই বলি আমরা ব্যতিচার। আর মাঝখানের ডোরাটা এগুলোকে বলা হয় ডোরা। সো খেয়াল রাখবা, এই যে এগুলোকে বলা হয় কি এক একটা ডোরা। এই যে আমি যেটুকু বক্স করলাম, এই যে লাল করে দিচ্ছি আমি, মনে করো যে লাল করে দিলাম। সো এগুলো হচ্ছে এক একটা ডোরা, ঠিক আছে। খেয়াল করো, এই দেখো এগুলোকে বলা হয় কি এক একটা ডোরা, এক একটা ডোরা। আর মনে রাখবা এই মাঝখানেরটাকে বলা হয় কেন্দ্রীয় ডোরা, আর কেন্দ্রীয়টা সবসময় উজ্জ্বল হয়। তাহলে আমরা একে নাম্বারিং করি কীভাবে? দেখো এটা তো উজ্জ্বল, n=0, তারপরে যে উজ্জ্বলটা আছে তাকে নাম দিব আমরা n=1, তারপরে যে উজ্জ্বলটা আছে তাকে বলবো n=2। তাহলে এটাকে বলা হয় 1 নং উজ্জ্বল, ওটাকে বলা হয় 2 নং উজ্জ্বল। সেম একইভাবে নিচেও এই যে 1 নং উজ্জ্বল, নিচে যেটা আছে কি বলবো 2, এই যেখানে যেটা পাবো নতুন 2 নং উজ্জ্বল, এভাবে চলতে থাকবে। আর উজ্জ্বলের ঠিক পাশে যেটা পাবো অন্ধকার, প্রথম অন্ধকারটাকে বলবো 1 নং অন্ধকার, 2 নং অন্ধকার, 3 নং অন্ধকার, 4 নং অন্ধকার। সেম একইভাবে নিচেও এই উজ্জ্বলের পরেরটাই, কেন্দ্রীয় পরেরটাই 1 নং অন্ধকার, 2 নং অন্ধকার, তারপরে আবার 3 নং 4 নং, এভাবে পেতে থাকে। সো এই ব্যাপারটা তুমি বুঝলা। আমাদের এখন এখান থেকে কী বের করতে হবে? কয়েকটা জিনিস এখানে বের করতে হবে, পরীক্ষায় আসবে। এই যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এই যে 2 নম্বর উজ্জ্বল দেখতে পাচ্ছি, এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এই 2 নম্বর উজ্জ্বলের যে দূরত্ব, সেই দূরত্বটা কত বলো, এভাবে তোমাকে জিজ্ঞেস করবে। সো এগুলোর ক্ষেত্রে ফর্মুলা কী হবে সেগুলো আমরা দেখে নিই। তার আগে দেখো এই যে আমাদের এখানে চিড় ছিল, যে ছিদ্র ছিল, এগুলোকে বলা হচ্ছে সুন্দর ভাষায় চিড়, স্লিট। সো এই যে দুইটা চিড় ছিল, এটাকে বলা হয় দ্বিচিড়। এই চিড় থেকে যে এপাশে যে পর্দার উপরে এগুলো পাইলাম আমরা, চিড় থেকে পর্দার দূরত্ব থেকে বলা হয় ডি। হ্যাঁ, চিড় থেকে পর্দার দূরত্ব থেকে বলা হয় ডি, ক্যাপিটাল ডি।
আচ্ছা ভালো, এখন এখানে আমরা জিনিসটা পেয়ে গেলাম পর্দার দূরত্ব। এটাকে বলা হয় হচ্ছে কি চিরদ্বয়ের দূরত্ব এ, যে একটা চির থেকে একটা চিরের দূরত্ব কত এ, এই যে এই ফোঁটা থেকে এই ফোঁটা থেকে যে এই ফোঁটা, তার মানে দুইটা চির যে আছে এখানে, তো যেটা চিরের দূরত্বকে বলা হয় এ, চিরদ্বয়ের দূরত্ব। পর্দার দূরত্ব ডি, এই যে তরঙ্গগুলো যাচ্ছে সেই তরঙ্গ দৈর্ঘ্য আছে ল্যামডা, ওটাকে বলি আমরা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। ভালো কথা, এখন আমরা একটু সামনে আগাই, কী কী ফর্মুলা লাগবে খেয়াল করো। এই বেসিকে আমরা কয়েকটা জিনিস শিখে যাব। যে দেখো এই যে একটা চির থেকে একটা আলো যাচ্ছে, আবার এই চির থেকে একটা আলোক তরঙ্গ এখানে এসে পড়লো, উপরিপাতিত হইলো। এখন এই বিন্দুতে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে সেটা বুঝবো কীভাবে? দেখবো তাদের মধ্যে পথের পার্থক্যটুকু কত। খেয়াল করো এই দুইটা কিন্তু দেখো, এই দুইটার মধ্যে নিচেরটা কিন্তু একটু বড়। কতটুকু বড়? এই পরিমাণে বড়। আমি একটা লম্ব টেনে নিলাম, তার মানে কি যে এখান থেকে এইটুকু যা, এখান থেকে এইটুকু তা, সমান সমান, কিন্তু এখান থেকে এইটুকু এক্সট্রা। তাহলে এটাই হচ্ছে তাদের মধ্যে পথের পার্থক্য। এখন এই পথের পার্থক্য যদি কি হয়, ওই যে শিখেছিলাম λ/2 এর জোড় হয়, তাহলে ওই বিন্দুতে উজ্জ্বল হবে। আর এই পথের পার্থক্যটুকু যদি আমাদের λ/2 এর বিজোড় হয়, তাহলে ওই বিন্দুতে অন্ধকার হবে। এই ছিল কথা। এখন পথের পার্থক্যটা বের করবো কীভাবে? মাঝে মাঝে আমাদের প্রশ্নে উদ্দীপক এভাবে থাকবে, বলবে S1 থেকে এই যে পি বিন্দু, তো S1P এর মান হচ্ছে আমাদের 6λ। এটা আমাদের মান হচ্ছে কত? 6λ। হ্যাঁ, এটার মান হচ্ছে 6λ। আর S2 থেকে এই যে পি, এইটার দূরত্ব কত? আমাদের প্রশ্নে বলছে 7λ। তাহলে আমাদের বললো যে পথের পার্থক্য কত। বুঝতেই পারছো পথের পার্থক্য মানে কি, একটা পথ থেকে একটা পথ বাদ দিব। দেখো যে পথের পার্থক্য কী হবে? বড় পথ মাইনাস ছোট পথ। আর বড় পথটা ছিল কত আমাদের এখানে? দেখো 7λ, তাই না? তো 7λ থেকে 6λ বাদ দাও, তাহলে কত পেয়ে যাবা? তা তুমি এখানে ডেলেক্সটা কত পাবা? তুমি এরকম পাবা যে 7λ মাইনাস 6λ, তাই কত পাবো আমরা? 6λ। তাহলে পাইলাম কত? শুধু ল্যামডা। তাহলে পথের পার্থক্য ডেলেক্সের মানটা হচ্ছে ল্যামডা, পেয়ে গেলাম। এটা আমরা কাজে লাগাইতে পারবো বিভিন্ন অঙ্কের সময়। সেভাবেই তোমার মাঝে মাঝে দিতে পারে, খেয়াল রেখো। এখন দেখো তাহলে পথের পার্থক্যটা কী হয়? S2P মাইনাস S1P, এই বড় পথ মাইনাস ছোটো পথটা বিয়োগ করলে পাবো পথের পার্থক্যটুকু কত। আর এই পথের পার্থক্যটুকু, এই যে ডেলেক্সটা আসছে, আমরা এই ডেলেক্সটা কত পাবো? দেখো এই বাহুটা আমরা আগেই শিখছি, একটা চির থেকে একটা চিরের দূরত্ব হচ্ছে এ। এই কোণটা যদি থিটা হয়, তাহলে ডেলেক্স আর এর মধ্যে সম্পর্ক আসে হচ্ছে ডেলেক্স সমান এ সাইন থিটা। সো মনে রাখবো আমরা ডেলেক্স সমান এ সাইন থিটা। ভালো কথা। এবার এই ডেলেক্স সমান আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে আমাদের xnA/d, xnA/ হচ্ছে d। সো আমরা এখান থেকে এই ডেলেক্সের মানটা মনে রাখবো, এই জায়গাটা থেকে আমরা এই এক্সের মানটাও আমরা সরাসরি এখান থেকে মনে রাখবো, ঠিক আছে? সো xnA/d। পাশাপাশি দেখো আরও দুটো জিনিস, যে তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে কি হবে আমরা শিখেছি, যে তার মানে বুঝলাম এই পথ পার্থক্যটাকে আমরা a sin θ দিয়ে লিখতে পারবো। পথ পার্থক্যটা কী দিয়ে লিখতে পারবো? আমরা a sin θ দিয়ে লিখতে পারবো। তা আমরা শিখেছিলাম যে উজ্জ্বলের ক্ষেত্রে পথ পার্থক্য হয় nλ, বা আমরা শিখেছিলাম এভাবে, একটু খেয়াল করো, nλ না লিখে কি লিখতে পারবো আমরা? 2n সাথে λ/2, λ/2 এর জোড় লিখতে পারবো। ওকে, তাহলে আমরা শিখেছিলাম পথ পার্থক্য হবে λ/2 এর জোড় 2n λ/2। তাহলে পথ পার্থক্যের পরিবর্তিত আবার এটা লেখা যায়, a sin θ লেখা যায়। তাই আমরা লিখতে পারবো কখনো অঙ্কের সময় a sin θ সমান nλ বা 2n λ/2। বুঝতে পারছো? 2n λ/2 মানে তো nλ। তাই তুমি অনেক সময় বইয়ে অঙ্ক করার সময় এইটা লাইনটা পাবা, a sin θ সমান n λ লিখতেছে। কখন? উজ্জ্বল ব্যতিচার, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। তখন তুমি বুঝবা না কই থেকে এলো এটা, এখান থেকে আসছে যে ডেলেক্স সমান a sin θ। তাহলে পথ পার্থক্য a sin θ, আমরা জানতাম পথ পার্থক্য হবে n λ বা 2n λ/2। তাহলে a sin θ সমান 2n λ/2 বা n λ লেখা যাবে। সেম একইভাবে অন্ধকারের ক্ষেত্রে লেখা যাবে a sin θ সমান 2n - 1 λ/2। আর মাইনাস যেহেতু লিখেছি, অ্যাডভান্টেজ কি? 2তম অন্ধকার বলে 2 বসাবো, 3তম অন্ধকার বলে 3 বসাবো, শেষ। একইভাবে আরও দুইটা পয়েন্ট আমরা মনে রাখবো, খেয়াল করো। ওই যে বলেছিলাম আমাদেরকে জিজ্ঞেস করবে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এই কেন্দ্র থেকে এই যে 1তম 2তম, কেন্দ্র থেকে nতম, দেখো 0 1 2 3 4 যেটা বলো, তোমাকে বলবে কেন্দ্র থেকে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। যেমন এখানে 2তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, সেটার সূত্র আছে। তো কেন্দ্র হতে nতম উজ্জ্বল ডোরার সূত্র হবে xn সমান 2n λ/2 সাথে d/a বসবে, ঠিক আছে? তাহলে xn সমান কী বসবে? দেখো 2n λ/2 সাথে বসবে d/a। সো 2n λ/2 সাথে বসবে কত? d/a। দেখো এই xn, এই যেখানে লিখেছিলাম আমরা ডেলেক্স সমান xnA/d, তো তুমি কিন্তু এখান থেকে লিখতে পারবা, দেখো ডেলেক্স সমান xnA/d যদি হয়, তাহলে xn সমান কত? ডেলেক্স d/a, ডেলেক্স d/a। এই যে নিচের সূত্রটা কিন্তু কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। সো কখন কাজে লাগবে? আমাদের কিন্তু সৃজনশীলে হুবহু কাজে লাগবে সূত্রটা। সো একটু মনোযোগ দিয়ে কিন্তু এই সূত্রটাও আমরা মনে রাখবো। আমি এটাকেও কিন্তু বক্স করে দিচ্ছি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কের সময়, সৃজনশীলের সময় ডিরেক্ট কাজে লাগবে, আমি লাল বক্স করে দিলাম। তো xn সমান, তুমি যদি এটা মনে রাখো তাই এনাফ, যে ভাই ডেলেক্স সমান xnA/d, তাহলে xn সমান কত? এই যে আড়াই গুণ করে দাও, ডেলেক্স d, আর এটা গুণ আছে ভাগ হবে, ভাগে ডেলেক্স d ভাগে ডেলেক্স d ভাগ a, ঠিক আছে? সো একটা মনে রাখলে একটা বের করা যায়, তাও আমি বলে দিয়েছি। সো nতম উজ্জ্বল ডোরার দূরত্ব হবে 2n λ/2 সাথে d/a। আর nতম অন্ধকার ডোরার দূরত্ব xn কি হবে? দেখো
2n-1 λ/2 সাথে হচ্ছে d বাই a। সো এইটুকু মনে রাখলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে দুইটা ফর্মুলা, আরও ফর্মুলা আমাদের এখানে আছে, খেয়াল করো। আমাদের প্রশ্ন বলবে যে ডোরার কৌণিক সরণ, হ্যাঁ, বা তোমাকে বলবে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব। আমি সেটা আগে লিখি, তো এখান থেকে চেহারাগুলো দেখাই যাচ্ছি, পরে আমরা লিখবো। পাশাপাশি দুটো উজ্জ্বল ডোরা, খেয়াল করো, এই যে একটা ডোরা, এই যে একটা ডোরা, দেখছো পাশাপাশি দুটো উজ্জ্বল না? তো পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব, অথবা পাশাপাশি দুটো অন্ধকার, যেমন আমি এই দুটো যদি নিতাম, এই যে পাশাপাশি দুটো অন্ধকার, তো পাশাপাশি দুইটা, এই যে পাশাপাশি দুটো অন্ধকারের দূরত্ব অথবা পাশাপাশি দুটো উজ্জ্বলের দূরত্ব, এটাকে বলা হয় ডোরা ব্যবধান। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ডোরা ব্যবধান। সো আমি নিচে লিখে দিচ্ছি এখানে, এটাকে কি বলে? ডোরা ব্যবধান। সো এই ডোরা ব্যবধানটা লিখে আমরা হচ্ছে বিটা, এই ডোরা ব্যবধানটা হয় হচ্ছে λ/d/a। এই যখন লেখা আছে যে পাশাপাশি দুটো উজ্জ্বল অথবা পাশাপাশি দুটো অন্ধকার, এই ব্যবধানটাকে আমরা কি বলি? ডোরা ব্যবধান। তাহলে λ/d/a, ল্যামডা জানি তরঙ্গ দৈর্ঘ্য, ডি মানে পর্দার দূরত্ব, এ মানে চিরদ্বয়ের দূরত্ব, সেটাই। সো মনে রাখলে তুমি ডোরা ব্যবধান। এখন আরেকটা আছে, শুধু এটাকে বলে ডোরা প্রস্থ, জাস্ট একটা, সিঙ্গেল একটা, এই যে এইটুকু নিলাম যে আমি, হ্যাঁ, তার মানে এই যে এক মাথা থেকে আরেক মাথা আর কি, সেটা আমি লাল করে দিচ্ছি, দেখো খেয়াল করো, যে এইটুকু, শুধু এইটুকুকে কী বলে? একটা ডোরা, এটাকে বলা হয় ডোরা প্রস্থ। এখানে ডেল এক্স দিয়ে আমরা কী বুঝালাম আবার? এই ডেল এক্স দিয়ে আমরা ডেল এক্স না, আমরা ডেল্টা এক্স লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে লিখলাম ডেল্টা এক্স, তাহলে আমরা কী বুঝালাম? এটা দিয়ে ডোরা প্রস্থ, ঠিক আছে? এটা হচ্ছে ডোরা প্রস্থ, শুধু এইটুকু হচ্ছে ডোরা প্রস্থ। সেটা বুঝতে পারলাম যে ডোরা প্রস্থ, আমি সেটা লিখে দিচ্ছি, খেয়াল করো, যে ডোরা প্রস্থ। সো ডোরা প্রস্থ, তো শুধু ডোরা প্রস্থ যদি বলে আমরা ডেল এক্স বা ডেল্টা এক্স লিখতে পারি, সেটা কত হবে? যে λ/d/2a। এটা সূত্র হবে কি? λ/d/2a। আগে ছিল λ/d/a, এখন হবে λ/d/2a, এরকম হবে। ওকে, সো এটা আমাদের গেল। এরপরে দেখো আরও পরীক্ষা আসে ডোরার কৌণিক সরণ। মানে দেখো এই যে একটা ডোরা, ঠিক আছে, এই যে একটা ডোরা, তোমাকে বলবে এই কেন্দ্র থেকে ওই ডোরাটার, যেমন 1 নম্বর উজ্জ্বল ডোরা, এটাকে দেখো লেখা আছে n=1। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে 1 নং উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত, তখন মনে রাখবা কৌণিক সরণ হবে যে থিটা। তো 1 নং উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, অথবা তোমাকে বলতে পারে 1 নং অন্ধকার ডোরার কৌণিক সরণ, এই যে অন্ধকার ডোরা, তাহলে তার কৌণিক সরণ যেইটুকু। তো কেন্দ্র হতে 1 নং বা 2 নং বা 3 নং, বা তোমাকে বলো দেখো n=1, এটা n=2, তাহলে আমি লাল কালি দিয়ে দেখাই দিচ্ছি, খেয়াল করো, মাঝখানটা তো হচ্ছে আমাদের কি? এই যে কেন্দ্র, আর ওই যে 2 নং উজ্জ্বল, তাহলে এই যে 2 নং উজ্জ্বল, তাহলে এই যে লাল টু লাল, এই কোণটা কত হবে? থিটা। তো আমি কি বলবো? কেন্দ্র হতে এই যে 2তম উজ্জ্বল, তার কৌণিক সরণ কত? থিটা। আশা করি বুঝতে পেরেছো যে থিটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে, ডিপেন্ড করে কোনটা চাওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সূত্র কী হবে? দেখো ডোরার কৌণিক সরণ। সো কৌণিক সরণ যদি তোমাকে বলে, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে হচ্ছে থিটা সমান tan ইনভার্স। সো এটা হবে হচ্ছে থিটা। সো মনে রাখি এটা হবে শুধু থিটা। তো থিটা সমান কীভাবে লিখবো? থিটা সমান হবে tan ইনভার্স, আর সাথে বসবে কত? xn/d। আর ওই যে xn এর মান আমরা আগেই বের করে নিব, যেভাবে আমরা শিখেছিলাম। উজ্জ্বল বললে এই যে xn এভাবে বের করবো, অন্ধকার যদি বলে xn এভাবে বের করবো, শেষ। তাই তোমার পরীক্ষায় বলতে পারে 1তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, 2তম অন্ধকার ডোরার কৌণিক সরণ। উজ্জ্বল বললে উজ্জ্বলের xn, এখানে অন্ধকারের কৌণিক সরণ চাইলে অন্ধকারের xn। দ্যাটস ইট, গেল এটা আমাদের। ডোরার কৌণিক বিস্তার, কৌণিক সরণ না বলে কৌণিক বিস্তার বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে কৌণিক বিস্তার ইকুয়াল হবে 2 থিটা। উপরে যে থিটা বের করছি তাকে 2 দিয়ে গুণ করবো। কেন? খেয়াল করো, এই যে একটা 1 নং উজ্জ্বল, 1 নং উজ্জ্বল তো নিচেও আছে, সো উপরেও একটা থিটা, নিচেও একটা থিটা, তাহলে সব মিলিয়ে যেটা, সেটা কি বলা হয়? বিস্তার। যে 1 নং উজ্জ্বলটা এইভাবে ছড়াই আছে, তাহলে টোটালটা, সো থিটা যোগ থিটা মানে কত? 2 থিটা। তাই যদি আমাদের কখনো বলে ডোরার কৌণিক সরণ না বলে বলে ডোরার কৌণিক বিস্তার, উজ্জ্বলের কৌণিক বিস্তার, অন্ধকারের কৌণিক বিস্তার, যেটাই বলুক, কৌণিক বিস্তার কথাটা যদি থাকে, বিস্তার কথাটা থাকে, কৌণিক বিস্তার, তাহলে সেক্ষেত্রে থিটা এভাবে বের করবো, পরে 2 দিয়ে গুণ করে দেবো, মনে থাকবে। এবার আমরা আসি হচ্ছে উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী কৌণিক দূরত্ব। সেম দেখো, এই যে একটা উজ্জ্বল দ্বয়, মানে একটা উজ্জ্বল 1 নং উজ্জ্বল, নিচেও তো একটা 1 নং উজ্জ্বল আছে, বা খেয়াল করো এই হচ্ছে একটা 2 নম্বর অন্ধকার, এই নিচেও তো এরকম একটা 2 নম্বর অন্ধকার ছিল। তার মানে এখানেও কি হবে? সেম থিটা থিটা, দুইটাই বের করবো, এবং উত্তর কত হবে? মনে রাখবা যে উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী কৌণিক দূরত্ব যদি বলে 2 থিটা, শুধু উজ্জ্বল দ্বয় না, বলতে পারতো অন্ধকার দ্বয়ের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, তাও 2 থিটা। এই একইভাবে বের করবো থিটা যদি বলে পঞ্চম উজ্জ্বল দ্বয়ের কৌণিক দূরত্ব। তো আমি আগে পঞ্চম উজ্জ্বল দ্বয়ের ডোরার কৌণিক সরণ থিটা বের করবো এভাবে, তারপর লিখবো পঞ্চম উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী কৌণিক দূরত্ব 2 × থিটা, ওই থিটার সাথে 2 গুণ করে দেবো। তাহলে উজ্জ্বল দ্বয় অন্ধকার দ্বয় বললে 2 থিটা, আর কৌণিক বিস্তার যদি বলে 2 থিটা, আর কৌণিক সরণ যদি বলে তাহলে শুধু থিটা। ওকে, এবার দেখো ঝালরের কৌণিক বিস্তার। তো ঝালর হচ্ছে কি একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল। তো খেয়াল করো, এই হচ্ছে আমাদের ঝালর। খেয়াল করো, এই যে একটা উজ্জ্বল, খেয়াল করেছো? আমি দেখো নীল দিয়ে দেখাচ্ছি তোমাকে, এই যে একটা উজ্জ্বল, এই যে একটা উজ্জ্বল, তাহলে পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্বকে কি বলতাম? ডোরা ব্যবধান।
সো পাশাপাশি দুটো উজ্জ্বলের যে ব্যবধানটা সেটাকে আমরা বলি হচ্ছে কি যে ঝালরের বিস্তার বলে, তাহলে বুঝবা কোনটা? পাশাপাশি দুইটা উজ্জ্বল অথবা পাশাপাশি দুইটা অন্ধকারের দূরত্ব, ঠিক আছে? এটা হচ্ছে ঝালর। তাহলে এখান থেকে থিটা সমান কী হবে দেখো, থিটা বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, বা থিটা ক্ষুদ্র হয় দেখে আমরা শুধু থিটা সমান লিখতে পারবো, বা আমরা ট্যান থিটা সমান এখান থেকে লিখতে পারবো, ঠিক আছে? তো তুমি এখানে ট্যান থিটা সমান লিখতে পারবা, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে আমাদের বিটা আর ভূমিটা হচ্ছে ডি, ট্যান থিটা সমান সমান বিটা বাই ডি। তুমি অলরেডি শিখেছো এই বিটার মান কি লেখা যায়, ল্যামডা ডি ডিভাইড বাই এ, আর নিচে আগে থেকে একটা ডি ছিল, তো দেখো এই ডি কাটাকাটি যাচ্ছে, তা থাকলো কত আমাদের ট্যান থিটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি থিটা লিখতে পারবো প্রয়োজন হলে, ঠিক আছে? তাহলে লেখা যাবে যে থিটা সমান সমান ল্যামডা বাই এ, বা তুমি বলতে পারো ট্যান থিটা সমান সমান ল্যামডা বাই এ, সমস্যা নেই ভাই, অনেকেই বুঝবে না ট্যান থিটা ল্যামডা শুধু থিটা হলো কেমনে খেয়াল করো, তাদের জন্য আরেকবার বলছি, ট্যান থিটা ইকুয়াল টু থিটা লেখা যায় কখন লেখা যায়, যখন থিটা ক্ষুদ্র হয়, ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা বলা যাবে কখন, যখন থিটা খুবই ক্ষুদ্র হয়। বাংলাটা লিখে দিচ্ছি, এখানকার থিটাগুলো ক্ষুদ্রই হয়, হ্যাঁ সেই বাংলাটা লিখে দিলাম, তুমি যেন বুঝতে পারো, এই যে লেখা আছে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ট্যান থিটা সমান সমান থিটা হয়, ঠিক আছে? সেটা আমি আরেকবার তোমাকে মেনশন করে দিলাম। সো প্যারা খেও না, শুধু তুমি ট্যান থিটা সমান ল্যামডা বেও লিখতে পারবা, সমস্যা নেই। সো এখান থেকে আমাদের সূত্রগুলো পেয়ে গেলাম, কি সূত্র দরকার। সো এই আমাদের সূত্রগুলো গেল, থিটা সমান ল্যামডা বাই এ পর্যন্ত গেল। এরপরে দেখো আরও দুইটা স্পেশাল জিনিস, এই দুটো স্পেশাল জিনিস পরীক্ষায় একটু এক্সট্রা জিনিস আমি শেখাই দিচ্ছি এখানে, যে পরীক্ষায় দেখো আমরা কিন্তু খালি কমন জিনিসগুলো শিখতেছি না ভাই, যেগুলো পরীক্ষায় আসেনি, তোমার পরীক্ষায় আসতে পারে ইভেন, সেটাও শিখে রাখতেছি, শিখে রাখা তোমার দরকার উচিত, কারণ কি পরীক্ষায় তো সবসময় হুবহু বোর্ডেগুলো আসবে না, একটু চেঞ্জ করতে আসতে পারে। সো এটা তুমি যতই আগে না পড়তে হবে তোমাকে, তো একটু সময় তো দিবা, তুমি কিছুই পড়বা না, আবার পরীক্ষায় গিয়ে সবই উত্তর করতে চাইবা, একদম 100% কমন চাই, সেটা সম্ভব না ভাই, পড়তে হবে, একটু সময় দিতে হবে। সহজ করে শিখে দিচ্ছি, বলে দিচ্ছে পর্দার একপাশে সর্বোচ্চ উজ্জ্বল ডোরার সংখ্যা, তোমাকে পরীক্ষায় বলছে যে পর্দার দৈর্ঘ্য অসীম, যে অসীম একটা পর্দার দৈর্ঘ্য, বিশাল পর্দা, অসীম পর্দা, তোমাকে বলছে যে এই কেন্দ্র থেকে একপাশে, শুধু একপাশে মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাবো, একপাশে উজ্জ্বল ডোরার সংখ্যা এন, তাহলে ম্যাক্সিমাম এন কত পাওয়া সম্ভব, সর্বোচ্চ উজ্জ্বল ডোরার সংখ্যা কীভাবে লিখবো দেখো, আমরা জানতাম মনে আছে এই যে এ সাইন থিটা সমান এম লেখা যায়, বলেছিলাম একটু আগে দেখালাম যে এ সাইন থিটা সমান এন ল্যামডা গঠনমূলকের জন্য তুমি এক পাশে সর্বোচ্চ যাচ্ছি, মনে রাখবা এই এন ম্যাক্সের জন্য থিটার মানটা 90 বসাতে হবে, তাহলে মনে রাখবা এই এন ম্যাক্সের জন্য তোমার মনে রাখতে হবে কি, যে থিটা ইকুয়াল টু কত বসাবো, 90 বসাবো, সর্বোচ্চ উজ্জ্বলটার জন্য 90 বসাবো, কারণ দেখো তুমি যদি এই পাশের ভ্যালুটাকে ম্যাক্সিমাম করো, ও পাশের ভ্যালুটাকে ম্যাক্সিমাম হতে হবে, তো এন ম্যাক্সিমাম চাচ্ছ, তো এই পাশে থিটার মানটাও ম্যাক্সিমামই করতে হবে, থিটার ম্যাক্সিমাম মান 90, সাইন 91 হয়, তাই তুমি 90 বসাবা, তাই তুমি লিখলা এ সাইন থিটা সমান এন ম্যাক্স ল্যামডা, তাহলে শুধু এন ম্যাক্স সমান কী হবে দেখো, এ বাই ল্যামডা, কখন পর্দার দৈর্ঘ্য যদি অসীম হয়, তাহলে কী করবো তুমি, এন ম্যাক্স সমান এ ভাগ ল্যামডা, দ্যাটস ইট, শেষ। তো তুমি এটাকে সূত্র আকারে মনে রাখো, বা এই পুরো প্রসেসটাই মনে রাখবো, তুমি সূত্র মনে রাখবে না এখানে, এই পুরো প্রসেসটাই তোমার পরীক্ষা লিখতে হবে যদি আসে, ঠিক আছে? তাহলে কথাটা কি দাঁড়াইলো, পর্দার এক পাশে সর্বোচ্চ কতগুলো তুমি উজ্জ্বল ডোরা পাবা, তখন তুমি লিখবা এ সাইন থিটা সমান এন ল্যামডা, এন ম্যাক্সিমাম যদি করতে চাই থিটা 90 বসাবো, তাহলে এন ম্যাক্সিমাম কাটাকাটি সব কিছু গিয়ে থাকলো এ বাই ল্যামডা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পর্দার দৈর্ঘ্য অসীম, একদম পর্দার কোনো সীমানা নয়, অসীম পর্দা। কিন্তু যদি পর্দার দৈর্ঘ্য অসীম না হয়ে সসীম হয়, এল দৈর্ঘ্য থাকে, বললো 10 মিটার একটা পর্দার দৈর্ঘ্য, সসীম বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে পর্দার একপাশে সর্বোচ্চ উজ্জ্বল ডোরার সংখ্যা কত হবে, তুমি কি লিখবা, যে আমরা জানতাম হচ্ছে খেয়াল করো এক্স এন সমান 2n ল্যামডা বাই 2d বাই, এই সূত্র জানতাম আমরা। এখন দেখো এন যদি তুমি ম্যাক্সিমাম করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, যে এই যে আমি এখান থেকে লিখে নিলাম, টু কাটা থাকলো কি, এই সব কিছু সাফল করে আমি এন বের করে নিলাম, অনলি এন বের করে নিলাম, তাহলে কী দাঁড়াবে, এক্স এন এ বাই ল্যামডা ডি। আর আমাদের এইখানে যে এক্সএন, এই এক্সএনের মানটা দেখো কত হয়েছে আমাদের, খেয়াল করো এই এক্সএনের মানটা হচ্ছে ল্যামডা এল বাই টু, এল বাই টু কেন, কারণ আমার এক পাশে শুধু কি এল বাই টু, আর আরেক পাশে তোমার এল বাই টু, আমি তো এক পাশে চাচ্ছি, তার মানে তুমি তখন ওই সূত্রের মধ্যে খালি এক্সএনের জায়গায় বসাই দিবা এল বাই টু, তাই তুমি এই প্রসিডিউরটা এখান থেকে মনে রাখবা। তাহলে এটা একটু এক্সট্রা কাজ গেল, এটা তুমি পরীক্ষা দেখবা, সচরাচর বেশি একটা টেস্ট পেপারে পাবা না, কিন্তু হঠাৎ তুমি দেখবা যে কলেজের প্রশ্নগুলোতে আসতেছে বা তোমার পরীক্ষায় চলে আসতে পারে, সো শিখে রাখবা। তো দুইটাই ক্যাটাগরি তুমি শিখে রাখলা, পর্দার দৈর্ঘ্য অসীম হলে এ বাই ল্যামডা, আর যদি পর্দার দৈর্ঘ্য সসীম হয় তাহলে এন ম্যাক্স হবে এল এ ডিভাইড বাই 2 ল্যামডা ডি। বা তুমি প্রসেসটাই মনে রাখো, এক্সএনের সূত্র বসাই দিয়ে শুধুমাত্র এক্সএনের জায়গায় এল বাই 2 বসাইলে এনাফ, আর কিছু লাগতেছে না। সো তুমি এই দুইটা আশা করি মনে রাখতে পারবা, ঠিক আছে? আর লাস্ট একটা জিনিস আমাদের এখান থেকে, তাহলে আমাদের এখানকার পড়া শেষ, সেটা কি, যে এক্সএন একই রেখে, অর্থাৎ একই স্থানে ল্যামডা পরিবর্তনে ডোরার সংখ্যার পরিবর্তন হয়। তার মানে দেখো এইটা আমাদের পরীক্ষায় সৃজনশীল অলরেডি আসছে, এটা কিন্তু এমন না যে আসতে পারে, এটা অলরেডি এসেছে পরীক্ষায়, হ্যাঁ সেটা কিন্তু অলরেডি পরীক্ষায় এসে গেছে, অলরেডি বোর্ড পরীক্ষাতে আসছে, হ্যাঁ অলরেডি বোর্ডে এসেছে, বোর্ডে
আসছে কিন্তু এটা, তার মানে তো বুঝতে পারছো এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই লাস্টের 3টা পয়েন্টের মধ্যে এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, খেয়াল করো। বলছে তাহলে আমি স্টার দিয়ে রাখতেছি এটাকে, অবশ্যই এটা বোর্ডে যদি আসছে তো তোমার পরীক্ষা আরও আসতে পারে, চান্স আরও বেশি। এক্সএন একই রেখে, বা তার মানে মনে করো তোমাকে বললো যে এই পাশে আমি যে একই এক্সএন রাখলাম, 10 মিটার ছিল 10 মিটার আমি রাখবো। প্রশ্ন বলেছে যে একই স্থানে ল্যামডা পরিবর্তনে ডোরার সংখ্যার পরিবর্তন। আগে তুমি ল্যামডার মান দিয়েছিলে 500, তাহলে ডোরা পাইছিলে মনে করো 10টা। এখন তুমি ল্যামডা দিলা 600, তাহলে ল্যামডা বাড়াই দিলা, ডোরা কি বেশি পাবে না কম পাবা, এটাই জিজ্ঞেস করে। যে একই স্থান তুমি কিন্তু ল্যামডা চেঞ্জ করছো, প্রথমবার পরীক্ষা করার সময় ল্যামডা দিছিলে 600, তারপরের বার দিলে 6000, তাহলে কি এই এনের মানটা চেঞ্জ হয়ে যাবে না? ওটাই জিজ্ঞেস করে। তাহলে এন কয়টা পাবা? আগে 90টা পাইতে এখন কয়টা পাবা, এরকম। তো সেক্ষেত্রে সূত্র কি? সূত্র হচ্ছে, দেখো যে পরীক্ষা তুমি এভাবে দেখাই দিবা, পরীক্ষা কিন্তু এভাবে দেখাইতে হবে, যেভাবে কিন্তু দেখাইতে হবে, পুরো প্রসিডিউর দেখাইতে হবে। তুমি লিখবা কি প্রশ্ন মতে, ভাই আগে যে এক্সেন ছিল এখনও একই এক্সেন, কারণ একই স্থানে পরীক্ষা করছি মানে কি এক্সেন তো চেঞ্জ হয়নি, দূরত্ব তো চেঞ্জ হয়নি, পুরো জিনিসটা এক্সেন সমান এক্সেন প্রাইম, মানে দুইটা সমান হবে। সো পূর্বে আমরা জানতাম সূত্র কি ছিল, উজ্জ্বল যদি বলে তাহলে কি লিখবা 2n ল্যামডা ডি বাই 2n ল্যামডা বাই 2 ডি বাই এ, উজ্জ্বলের সূত্র লিখছি আমরা, উপাস্য সেম 2n ল্যামডা বাই 2 ডি বাই এ। কিন্তু খেয়াল করো এখানে আমরা এন এর যে প্রথম ক্ষেত্রে লিখছি n1 ল্যামডা 1, ও ক্ষেত্রে লিখছি দ্বিতীয় ক্ষেত্রে প্রাইমের ক্ষেত্রে লিখছি n2 ল্যামডা 2। আর দেখো 2 কাটা গেছে, আর এই পক্ষের ডি ওই পক্ষের ডি কাটা, এই পক্ষের ওই পক্ষের কাটা। কেন কাটাকাটি দিলাম? কারণ ওইগুলো তো চেঞ্জ করিনি। তো থাকলো শুধুমাত্র n1 ল্যামডা 1, ওপাশে থাকলো n2 ল্যামডা 2। তার মানে এটাই হচ্ছে সূত্র, এটাই হচ্ছে ফর্মুলা, এই যেটা হচ্ছে ফর্মুলা। তাই তুমি কখনো লাগলে লিখতে পারবা n1 ল্যামডা 1 সমান n2 ল্যামডা 2। একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 500 দিয়ে পাইতা 50টা এন, এখন জিজ্ঞেস করছে যে আমি 1000, তাহলে 1000-এ কয়টা এন পাবা, এরকম। সো n1 ল্যামডা 1 সমান n2 ল্যামডা 2। যখন ল্যামডা 1 থাকতো তখন ডোরা পাওয়া যেত n1, এখন ল্যামডা 2 করে ফেলছি, তাহলে কয়টা ডোরা পাওয়া যাবে? n2। আর আরেকটা কথা তুমি ইভেন মনে রাখবে এখান থেকে, যে ভাই এখান থেকে দেখা যাচ্ছে এনের সাথে ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াও 500 থেকে 5000 করো, তাহলে তোমার ডোরার সংখ্যা কমে আসবে। দেখো ল্যামডা বাড়লে এন কমে যায়, মানে ব্যস্তানুপাতিক, ল্যামডা কমলে এন বেড়ে যায়, ব্যস্তানুপাতিক। সো এই কথাও তুমি এখান থেকে মনে রাখবা, n1 ল্যামডা 1 n2 ল্যামডা 2 এই সূত্র মনে রাখতে হবে। এবং এই পেজে সবগুলো সূত্র একসাথে গুছিয়ে সুন্দরভাবে লেখা আছে, তুমি পরীক্ষার আগে একেবারে সুন্দরভাবে ভাই পড়ে যেতে পারবা। তুমি জাস্ট এটা একবার এখান থেকে পড়ে যাবা, তুমি দেখবা তোমার পরীক্ষা রিভিশন দেওয়া কত ইজি হয়ে যাচ্ছে, একদম ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। খেয়াল করো কীরকম, তোমার পরীক্ষায় বলতে পারে ভাই n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্র হতে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, সূত্র কি? xn সমান 2n ল্যামডা বাই 2 ডি বাই। বা তুমি ইভেন এটাও লিখতে পারো xn সমান ডেল এক্স ডি বাই, ওটাও দেখা রাখছিলাম, তোকে এক পেজে একসাথে করে দিলাম, তোমার জন্য ইজি হলো। n তম অন্ধকার ডোরার দূরত্ব কী হবে? অন্ধকার ডোরা বললে xn সমান 2n - 1 ল্যামডা বাই 2 ডি বাই। আর আমরা এখানেও সেম সূত্র লিখতে পারবো, xn সমান ডেল এক্স ডি বাই। তবে এবার কি হবে, এসব মানে অন্ধকারের মানে এই এক্সেনটা কি, মানে পথ পার্থক্যটা কি, অন্ধকারের জন্য পথ পার্থক্য দেওয়া থাকলে তুমি অন্ধকারের এক্সেন বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে দুইটা সূত্র বোঝা গেল। ডোরা ব্যবধান, এখন দেখো ডোরা ব্যবধান পরীক্ষাতে না বলে ভাই পরীক্ষাতে আরও কত নাম দিতে পারে, তো আমি তোমাকে সেগুলোও দেখো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি। যে ডোরা ব্যবধান, পরীক্ষায় ডোরা ব্যবধান না বলে বলতে পারে পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, বলতে পারে পাশাপাশি দুটি অন্ধকার ডোরার দূরত্ব, আরও বলতে পারে ঝালরের প্রস্থ নির্ণয় করো, আরও বলতে পারে ঝালরের রৈখিক বিস্তার নির্ণয় করো, আরও পরীক্ষায় বলতে পারে পট্টির প্রস্থ নির্ণয় করো। পরীক্ষাতে এই কথাগুলোর জন্য মায়ের পেস খায় যাও, ঠিক কিনা? এই চ্যাপ্টারে কিন্তু এই কথাগুলো ইম্পর্টেন্ট। আর আমি তোমাকে দেখো একদম স্পেসিফিকভাবে যা যা বলতে পারে তোমার পরীক্ষা একসাথে লেখা, তোমার আর টেনশন করতে হবে না। যে তুমি পরীক্ষার আগে জাস্ট একবার বিষয় দিয়ে যাবা, ডোরা ব্যবধান, পাশাপাশি দুটি উজ্জ্বলের দূরত্ব, পাশাপাশি দুটি অন্ধকারের দূরত্ব, তারপর হচ্ছে কি ঝালরের প্রস্থ, তারপরে ঝালরের রৈখিক বিস্তার, পট্টির প্রস্থ, এগুলো বললে একদম আর কোনো কনফিউশন নাই, কোনো চিন্তা নাই। বিটা সমান ল্যামডা ডি বাই এ। কনফিউশনে পড়তে পারো বিভিন্ন টেস্ট পেপার গাইড দেখে, কোনো জায়গায় দেখবা একবার ঝালরের প্রস্থ একটা লিখছে, আবার অন্য জায়গায় আরেকটা লিখছে, সো যদি কনফিউশন পারো। তো এইটা তুমি এক্স্যাক্ট মনে রাখবা, কোনো কনফিউশন হয়, একদম কারেক্ট, ঠিক আছে? সো বইয়ে কিন্তু অনেক গাইডে কিন্তু টেস্ট পেপারে কিন্তু উল্টাপাল্টা আছে, এটা দেখে কিন্তু স্টুডেন্ট অনেক কনফিউজড হয়ে যায়, যে একবার দেখে অন্ধকারের বেলায় যে প্লাস লিখছে, একবার দেখে মাইনাস লিখছে, সো অনেক কনফিউশন ক্রিয়েট করে ওই বইগুলো। সো সাবধান, সেখানে যা লেখা আছে একদম ক্লিয়ারলি মনে রাখো, কোনো টেনশন নেই। তাছাড়া আমাদের পরীক্ষা বলতে পারে ডোরা ব্যবধান তো গেল, বিটার সূত্রকে বলতে পারে, আরও বলতে পারে ডোরা প্রস্থ, গ নাম্বার, এগুলো ডিরেক্ট গ নাম্বারে আসবে, ডোরা প্রস্থ। এবার দেখো পাশাপাশি উজ্জ্বলের কথা আছে, কিন্তু ভালো মতো খেয়াল করো, পাশাপাশি উজ্জ্বল ও অন্ধকারের কেন্দ্রের দূরত্ব, মানে একটা উজ্জ্বল আর ঠিক তার পরের যে অন্ধকার, তাদের কেন্দ্রের দূরত্ব কত? ডেল এক্স ল্যামডা ডি বাই 2a। তাহলে ডেল এক্স হবে, মানে ডেল এক্স বা হচ্ছে আমরা শিখছিলাম কি ডেল্টা এক্স, তো ডেল্টা এক্স দিয়ে মনে রাখতে পারো, নো প্রবলেম। আমরা এরকম শিখছিলাম না, এরকম ডেল্টা এক্স দিয়ে শিখছিলাম না, তো তুমি ওটা দিয়েও মনে রাখতে পারো, নো প্রবলেম, একই কথা আসলে। হ্যাঁ, তুমি এভাবে মনে রাখতে পারো ডেল্টা এক্স, হ্যাঁ, কারণ এই শুধু ডেল এক্স দিয়ে আমরা একবার পথ পার্থক্য বুঝাইছি, তাই এটাকে ডেল্টা এক্স দিয়ে লিখলাম, কোনো প্যারা নাই। সো ডেল্টা এক্স সমান কী হবে? ল্যামডা ডি বাই 2a, শেষ। মানে বিটা বাই 2, বিটা যা ছিল দেখো তার সাথে নিচে এক্সট্রা একটা 2 আসছে, তাহলে এটাকে বলা যায় বিটা বাই 2 বলা যায়, কেমন? আচ্ছা, এরপরে কি মনে রাখতে হবে?
দেখো এটা আমরা লিখে দিয়েছিলাম সুন্দর করে একদম একদম স্পেসিফিকভাবে যে এনতম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব। পরীক্ষা খালি কৌণিক দূরত্ব না, পরীক্ষা বলবে কৌণিক সরণ, কৌণিক অবস্থান। সূত্র কোনটা? 83 tan ইনভার্স xn/d। আর মনে আছে উজ্জ্বল বললে উজ্জ্বলের xn, অন্ধকার বললে অন্ধকারের xn, একটু আগে বলে আসছিলাম। দেখো সেটা নিচে আমি আলাদা করে লিখেও দিছি। হ্যাঁ, এখানে এনতম অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব, কৌণিক সরণ, কৌণিক অবস্থান কি হবে? 83 tan ইনভার্স xn/d। সো অন্ধকার বলছে তাহলে অন্ধকারের xn নিব, একই সূত্র। কিন্তু যদি বলে এনতম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার, তাহলে কি হবে? 2θ। শুধু কি এটা বলে 2θ হবে নাকি আরেকটাও আছে? যে যদি বলে উজ্জ্বল দ্বয়ের দূরত্ব, অন্ধকার দ্বয়ের দূরত্ব, কৌণিক দূরত্ব, তাহলে কি হবে? এই 2θ হবে। ঠিক আছে, উজ্জ্বল দ্বয় অন্ধকার দ্বয় যদি কৌণিক দূরত্ব চাই, কৌণিক সরণ চাই, 2θ হবে। আর কৌণিক বিস্তার বললেও সরাসরি 2θ হবে। মনে আছে এটা? ঝালরের কৌণিক বিস্তার একটু শিখে আসলাম। থিটা সমান λ/a। দশা পার্থক্য শিখেছিলাম আমরা। দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান যদি পায়ের জোড় গুণিত হয় গঠনমূলক হবে। সৃজনশীল ডিরেক্ট, এটা ডিরেক্ট সৃজনশীলের কাজে লাগবে। এটা 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 সবই দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার হবে। আমাদের পরীক্ষা অঙ্ক সৃজনশীলে জিজ্ঞেস করবে এখানে গঠনমূলক ব্যতিচার হবে কিনা। তাহলে দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক হলে গঠনমূলক হবে, দশা পার্থক্য পায়ের বিজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তাহলে মনে রাখবা পায়ের জোড় হলে গঠনমূলক, পায়ের বিজোড় হলে ধ্বংসাত্মক। একটু পরে আমরা অঙ্ক করে সেটা দেখব। পথ পার্থক্য আমরা এটা অলরেডি শিখেছি যে পথ পার্থক্য ডেলেক্সকে এভাবে লেখা যায় এ সাইন থিটা, এবং ডেলেক্স সমান কি xn/d লেখা যায়। অলরেডি শিখেছি। সেই প্রত্যেকটা ইনফরমেশন এখানে যা আছে, এবং এক্সট্রা যে কয়টা শিখলাম সেটাও রেখেছি। দেখো এক্সট্রা বলতে তো এক্সট্রা না, খালি আমরা যেখানে আমরা এই যে এটা শিখেছি যে যদি আমাদের পর্দার কি হয়, অসীম হয়, পর্দা অসীম পর্দা হয়, সর্বোচ্চ কতগুলো পাওয়া যাবে? a/λ। আর ওই যে প্রসেস দেখাইছিলাম, প্রসেসটা সমান রাখবো। আর যদি পর্দা আমাদের কি হয়, সসীম হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? l/2a সাথে হচ্ছে নিচে λ/d। আর এটা অলরেডি তোমাকে বলে এসেছি, সমস্যা নেই। আর একটা জিনিস দেখলাম আমরা, এই যে n1 λ1 সমান n2 λ2। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেল। তুমি যদি জাস্ট এই প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারো, সিকিউ তোমার জন্য কোনো ব্যাপারই না, সিকিউ তোমার জন্য কোনো ব্যাপারই না। এখন দেখো তোমাকে আমি দেখাচ্ছি এখানে তোমাকে স্পেসিফিক কোন কোন প্রশ্ন তোমার দেখে যেতে হবে। তুমি আসলে সবই দেখে যাবা, তুমি এখান থেকে সব প্রশ্ন আসলে দেখে যাবা। কিন্তু এই দেখো এখানে আমি তোমাকে একটা প্রশ্নের লিস্ট দিয়ে দিয়েছি। তুমি যদি গ নম্বর উত্তর কমন পেতে চাও, তাহলে তুমি যদি শুধুমাত্র এখানকার এই অঙ্কগুলোই করে যাও, তাহলে এর বাইরে আর কিছু নাই। মানে যেগুলো ইভেন টেস্ট পেপারে এখন আসেও নি সেরকম প্রশ্ন এখানে আছে। তাহলে এগুলো করে গেলে কি তোমার একদম A to Z কমপ্লিট। টেস্ট পেপারগুলো তো হচ্ছেই, বোর্ডেরগুলো তো হচ্ছেই, পাশে এক্সট্রাগুলো হয়ে যাচ্ছে। সো তুমি এই প্রশ্ন একদম অল ইন ওয়ান এগুলো সলভ করে ফেলো। আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু এভাবে অল ইন ওয়ান করে গুছিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়েছি। সো তোমাদের হেল্প লাগলে সেখান থেকে নিতে পারো, অথবা তোমরা যারা হচ্ছে তোমাদের যারা ছোটো ভাই বোন আছে তাদেরকেও জানিও আমাদের যেন নেক্সট ওয়ান শট ব্যাচগুলো তারা যুক্ত হয়। আমরা কিন্তু এভাবে একদম শেষ মুহূর্তে কিন্তু তাদেরকে এভাবে গুছিয়ে দিই। তাহলে চিন্তা করো পড়াটা কত সহজ হয়ে যায়। ওকে ফাইন। সো এটা আমাদের একটা জিনিস গেল। এরপরে দেখো আমাদের ঘ নম্বরে আমাদের এখান থেকে আছে কি, ঘ নম্বরে যে এখানে 9টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো পড়লে ক্লিয়ার হয়ে যাবে। তো তুমি যদি এখান থেকে এইটুকু পড়ে ফেলতে পারো, তোমার আর কোনো টেনশন থাকছে না। সো আমি তোমাকে এখান থেকে দেখাই যে প্রশ্নগুলো তুমি কীভাবে সলভ করবে। সো এই প্রশ্নগুলো তুমি এখান থেকে করতে পারো, ঠিক আছে? এখান থেকে তুমি করতে পারো যে ঘ নম্বরে এখানে আরও কয়েকটা প্রশ্ন রেখেছি এক্সট্রা, এগুলো করে ফেলতে পারো। সো এগুলো সব সলভ করলে তোমার আর কোনো টেনশন থাকবে না। সো আমরা এখন সেগুলো সলভের দিকে যাবো, সিকিউ অ্যানালাইসিসগুলোর দিকে যাবো। তার আগে তোমাদেরকে ছোট্ট করে জানিয়ে রাখি, আমরা কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ এই বিশেষ প্রোগ্রামটি, যেখানে কিন্তু আমরা তুমি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একদম সহজভাবে পড়াতে পছন্দ করি, যে তুমি যেন আসলে ভয় না পাও। তুমি যখন তোমাকে সহজভাবে পড়ালে, তুমি যখন কনফিডেন্স পাবা, তখন কিন্তু তুমি আরও বেশি পড়তে চাবা। তোমাকে কঠিনভাবে পড়ালে তোমার কাছে মনে হবে যে এটা মনে কঠিন, তোমার ভালো লাগবে না, পড়তে মন চাবে না। তাই আমি কিন্তু এখানেও আমাদের অ্যাডমিশন ব্যাচেও আমি নিজে পার্সোনালি তোমাদেরকে গাইড করবো ইনশাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছু গাইড করবো, এবং বায়োলজি দাগানো PDF এক্সাম এগুলো থাকবে। তো সব কিছু প্র্যাকটিস শিট বা হচ্ছে লেকচার শিট সবই পাবা, যা যা থাকে আর কি। সো আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু তোমাদেরকে এখানে তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবো। একইভাবে আমাদের কিন্তু ভার্সিটির পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে মেডিকেলের জন্য, যাদের মেডিকেল টার্গেট তারা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি খুব সুন্দরভাবে একদম অল ইন ওয়ান এভাবে ক্লিয়ার করে রাখতে পারো আমাদের সাথে। সো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডেসক্রিপশন বক্সে দেখো, ডিটেলস লেখা রয়েছে এই ব্যাচগুলো সম্পর্কে, হোয়াটসঅ্যাপ সম্পর্কে। সো তুমি জাস্ট ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখান থেকে তুমি ডিটেলস দেখে, এখন কিন্তু স্পেশাল অফার চলছে যেহেতু পরীক্ষার আগে। সো তোমরা কিন্তু পরীক্ষার আগে স্পেশাল অফারগুলো পাবা। সো প্রত্যেক ব্যাচের জন্য আমাদের এই প্রোগ্রামগুলো থাকে। সো নেক্সট যে ব্যাচগুলো আসবে তাদের জন্য থাকবে। সো হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারো। সো আমরা চলো এখান থেকে চলে যাচ্ছি এখন এই প্রশ্নগুলোর সলভের মধ্যে, যে আমাদের এই প্রশ্নগুলো কীভাবে এখান থেকে আসবে সেগুলো আমরা একটু এখান থেকে দেখতে পারি চাইলে, কেমন? সো খেয়াল করো এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। সো এখান থেকে তুমি করে নিতে পারবা। আমি তোমাদেরকে সিকিউ এর অ্যানালাইসিসটা দিচ্ছি, যে কোন সিকিউ পড়বা, কীভাবে পড়বা, কোনটা অবশ্যই করতে হবে। আর এগুলোর উত্তর আমি তোমাকে স্লাইডে দিয়ে দিব, তুমি দেখলেই পারবা। যেমন দেখো ভাই, তোমাকে বলছে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব। তো দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব মানে কি? xn
আর এক্সএন এর সূত্র আমরা শিখেছিলাম, উজ্জ্বল বললে 2n λ/2d/a, দ্বিতীয় বলছে n এর মান 2 বসাবো, ল্যামডার মান পরীক্ষায় সরাসরি দেওয়া, দেখো 5000 অ্যাংস্ট্রম, তবে 5000 অ্যাংস্ট্রম বসানো যাবে না, ওই 5000-এর সাথে কত গুণ দিয়ে নিব আমরা, ওই 5000-এর সাথে খেয়াল করো 10⁻⁻10, এটা আমরা গুণ দিয়ে নিব, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার আমাদের। আর ডি এর মানটা দেখো দেওয়া রয়েছে আমাদের, এই যে চির হতে পর্দার দূরত্ব D1, আবার বলা আছে চির দ্বয়ের দূরত্ব A 0.5 মিলিমিটার, সব কিছু মিটার নিব। দেখো 0.5 মিলিমিটারকে মিটার বানানোর জন্য কী করছি, 10⁻³ গুণ করে দিয়েছি। সো এই বিষয়গুলো তোমাকে একটু জাস্ট চেঞ্জ করে নিতে হবে। আমি বলে দিচ্ছি যে যখন অ্যাংস্ট্রম থাকবে, অ্যাংস্ট্রমটাকে তুমি 10⁻10 দিয়ে গুণ করে নিবা, কেমন। আর যখন তোমার মিলিমিটার থাকবে, এই মিলিমিটারকে তুমি 10⁻³ দিয়ে গুণ করে নিলে মিটার হয়ে যাবে। সো এই দুটো তোমার বারবার দরকার হবে, তুমি যেন এটা অ্যাপ্লাই করে নিতে পারো। একইভাবে তোমাকে যদি বলতো দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব, কীভাবে করতা, দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব তুমি আগে বের করতা, যে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn তুমি আগে বের করে নিতা। আরও যে শিখছিলাম কৌণিক দূরত্ব, কৌণিক সরণ বললে কী করবো, থিটা সমান tan−1xn/t, তাহলে xn উজ্জ্বল বলছিল, তাই উজ্জ্বলের xnটা বের করে নিছি, দুইতম বলছিল দুইতম xn বের করে নিছি, তারপরে xn/d, দেখো xn মানে যে d এর মান tan−1 করলে ডিগ্রি চলে আসবে, এরকম। সেম দেখো পরেরগুলো সেম, অন্ধকার ডোরার দূরত্ব, অন্ধকার ডোরার কৌণিক সরণ, কৌণিক দূরত্ব কৌণিক সরণ বলে কি থিটা, কিন্তু যদি বলতো কৌণিক বিস্তার 2 থিটা নিতাম, মনে হচ্ছে এটা। সো ওই জিনিসগুলো এখানে আছে, সো এখানে দেখলে তুমি খুব সহজে বুঝতে পারবে। আমি তোমাকে এখান থেকে কয়েকটা ঘ নম্বর প্রশ্ন দেখাই, তুমি তাহলে বুঝতে পারবে যে ঘ নম্বরগুলো বিশেষ করে এখান থেকে কীভাবে আসবে, বা তোমাকে সরাসরি বলতে পারে পরীক্ষাতে, দেখো যে তোমাকে বলবে যে দেখো এখানে আরও বেশ কিছু কমন প্রশ্ন রয়েছে, তোমাকে পরীক্ষায় বলবে, দেখো এখান থেকে দেখি আমরা, বলবে যে দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার 2 থিটা, ঝালরের কৌণিক বিস্তার, ঝালরের কৌণিক বিস্তার তুমি অলরেডি শিখেছো, ঝালরের কৌণিক বিস্তার কী হয়, থিটা সমান λ/a দেখেছিলাম আমরা। ঝালরের প্রস্থ নির্ণয় করো, ডোরা ব্যবধান কত, পট্টির প্রস্থ কত। এইখানকার এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট গ নম্বরের জন্য, এই যে 8 থেকে এখানকারগুলো খুব ইম্পর্টেন্ট গ নম্বরের জন্য, শুরুরগুলো আর এই যেগুলো, আর মাঝখানে অনেকগুলো রেখেছি যেগুলো বিভিন্নভাবে আসতে পারে, দেখে নিবা। আর এখান থেকে তোমার দিতে পারে, দেখো যে ঝালরের প্রস্থ কত, ডোরা ব্যবধান কত, পট্টির প্রস্থ কত, পাশাপাশি দুটো উজ্জ্বলের দূরত্ব কত, পাশাপাশি দুটো অন্ধকারের দূরত্ব কত, এই সবগুলো মানে ডোরা ব্যবধান। বিটা সমান λ/d/a, ল্যামডার মান, ডি এর মান, এ এর মান, দ্যাটস ইট, কোনো প্যারা নেই, জাস্ট গ নম্বরে এভাবে আসবে। আরও আসতে পারে কি, দেখো ডোরার প্রস্থ কত, পাশাপাশি দুটো উজ্জ্বলের অন্ধকারের কেন্দ্রের দূরত্ব কত, বা তোমাকে বলতে পারে ডোরার প্রস্থ বিশেষভাবে বলে। সো ডোরার প্রস্থ যদি বলে তাহলে বুঝবার ডেল এক্স বা ডেল্টা এক্স, যেটা আমরা বলেছিলাম λ/d/2a, শেষ। ল্যামডার মান, ডি এর মান 2, এই যে এ, সব কিছু মিটারে নিয়ে নেবো, এতটুকু কাজ। সো এগুলো কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট গ নম্বরের জন্য, এই ঝালরের প্রস্থ, এই ডোরার প্রস্থ, ঠিক আছে। আর এই যে এটা লাস্টেরটা, পরপর 4টি ডোরার দূরত্ব, তো পরপর 4টি ডোরার দূরত্ব মানে পরপর 4টি উজ্জ্বল ডোরার দূরত্ব, তো পরপর 4টি ডোরার দূরত্ব মানে হচ্ছে পরপর 4টি উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা বুঝে নিতে হবে। সো এখন পরপর 4টি ডোরার দূরত্ব মানে 3 বিটা, মনে রাখবা। পরপর যদি 5টি ডোরা হয় তাহলে 4 বিটা, মানে 1 কম হবে। তো পরপর 4টি উজ্জ্বল ডোরার দূরত্ব মানে 3 বিটা, তাই তুমি লিখবা 3 × λ/d/a। এই সো এগুলো গ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছো এখান থেকে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট উজ্জ্বল ডোরার দূরত্ব, বা হচ্ছে এরকম বলছে দ্বিতীয় উজ্জ্বল দ্বয়ের দূরত্ব, উজ্জ্বল দ্বয় তার মানে কি, উজ্জ্বল দ্বয়ের কৌণিক দূরত্ব বলে নেই কিন্তু, শুধু দূরত্ব বলছে, তার মানে কি, এটা তোমাকে বলে দিচ্ছি। দ্বিতীয় উজ্জ্বল দ্বয়, দেখো তুমি দ্বিতীয়র জন্য কি একটা x2 পাবা, আবার অন্য পাশেও তো একটা x2 পাবা, তো দুইটা x2 এর মান যোগ করে দিবা, ওই যে xn ছিল না, সেখানে দুইটা xn যোগ করে দেবো। আর দ্বিতীয় উজ্জ্বল দ্বয়ের কৌণিক দূরত্ব অলরেডি শিখেছি তোমাকে, উজ্জ্বল দ্বয়ের কৌণিক দূরত্ব যে বলে উজ্জ্বল দ্বয় বললে কি হবে, থিটা বের করে 2 দিয়ে গুণ, 2 থিটা বলেছিলাম। এই দেখো এই 10 নম্বরও সেম, যে দ্বিতীয় উজ্জ্বলের ডোরার কৌণিক বিস্তার, দেখো আমাদের এই 10 নম্বরটা কিন্তু সেম, এই যে xn বের করেছি, তারপর আমরা কী করলাম, দেখো এই যে থিটা বের করলাম, পরে 2 দিয়ে গুণ। সো সেটাও তুমি এখানে করে নিতে পারবা। সো আমরা ঘ নম্বরগুলো দেখলাম এখান থেকে কীভাবে আসতে পারে বিশেষ করে। এখন ঘ নম্বরগুলোর দিকে যাওয়া যাক, যে কোন কোন ঘ নম্বর পরীক্ষা আসে, তারপর তোমাকে অ্যানালাইসিস দেখালে তুমি বুঝতে পারবে। খেয়াল করো, এই যে এটা ঘ নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই পানিতে ডোরা প্রস্থ, যে একটা পানির মধ্যে গিয়ে ডোরা প্রস্থের কি চেঞ্জ হয় সেটা বলছে। ইয়ংয়ের ডিজির পরীক্ষায় আমরা এই পরীক্ষাটা করছিলাম, উক্ত পরীক্ষাটি এত প্রতিসরণকে তরলে ঘটালে ডোরা প্রস্থের কী পরিবর্তন হবে। তাহলে তুমি আগে বের করবা বায়ুতে ডোরা প্রস্থ, প্রথমে যেখানে করছিলাম, তারপর বের করবা পানিতে ডোরা প্রস্থ। খেয়াল করো, বায়ুতে ডোরা প্রস্থ ডেল এক্স সমান λ/d/2a, এখানে λ/a লেখা হয়েছে, মানে কি, ওই যে বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য, মানে বায়ুতে যেটা ছিল ওই যে 5000, সেটা তুমি আগে নর্মালি বের করবা বায়ুতে ডোরা প্রস্থ ডেল এক্স সমান λ/d/2a। এরপরে তুমি বের করবা যে পানিতে ডোরা প্রস্থ, তো পানির মধ্যে গেছি, তরলের মধ্যে গেছি, তো পানিতে ডোরা প্রস্থ, তো সেটা বের করে নিবা λ/d/2a। কিন্তু কোথায় চেঞ্জ হয়েছে খেয়াল করো, শুধু চেঞ্জ হয়েছে আমাদের এখানে λ/w জায়গায় চেঞ্জ হয়েছে, তার মানে আগে ছিল যেটা ল্যামডা, এখন পানিতে গেলে তো তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যায়। সো পানির তরঙ্গ দৈর্ঘ্য তুমি বের করে নেবা, কীভাবে বের করেছি খেয়াল করো, এই যে λ/w জায়গায় কী করছি, যে বায়ুতে যে তরঙ্গ দৈর্ঘ্য, এই বায়ুর তরঙ্গ দৈর্ঘ্যটাকে পানির প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করলে চলে আসবে
পানিতে তরঙ্গ দৈর্ঘ্য। খেয়াল করো, এই সবুজ জায়গাটুকুর পরিবর্তে আমরা এই নিচের সবুজ অংশটুকু করেছি। তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? বায়ুর তরঙ্গ দৈর্ঘ্যটাকে পানির প্রতিসরণাঙ্ক বা তরলের প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করে দিবা, তাহলে ওটা পেয়ে যাবা। আর বাকি সব কিছু দেখো ঠিক আছে। আমাদের এখানে যেটা 2 ছিল সেই 2 থাকবে, কিন্তু যে ল্যামডা d/2a, সো আমাদের এখানে কিন্তু সেই 2 এটা থাকবে, সেটা আমরা 2 এটা কিন্তু থাকবে। আমরা লিখে নিচ্ছি এই 2টা কিন্তু থাকবে, এটা কোনো চেঞ্জ আসবে না। সো ল্যামডা d/2a খালি দেখো এক্সট্রা কী হয়েছে, এই পানিরটা বের করতে চাচ্ছিলাম দেখে আমরা এই বায়ুর মানটাকে পানির প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করে দিব, শেষ। তাহলে ওখানে পেয়েছিলাম ল্যামডা d/2a, একটা মান বের হয়েছে। আর পানিতে বের করলাম ল্যামডা w d/2a, কিন্তু ল্যামডা w মান জানি না, এই যে বের করে নিয়েছি ল্যামডা a/μw। তারপর সাথে সাথে d/2a তো থাকবেই। হিসাব করলে তুমি পেয়ে গেলা আমাদের এখানকার ∇x প্রাইম, মানে পানিতে আমাদের দৌড়াপ্রস্থ। বলেছিল কি পরিবর্তন হবে, বিয়োগ করে দিব ∇x - ∇x প্রাইম, মানে বড়টা ছোটটা বিয়োগ করবো, শেষ। তাহলে পেয়ে যাবা কি পরিবর্তন ঘটবে। বুঝতে পেরেছো? এখান থেকে 3 নাম্বারটা বিশেষ করে ইম্পর্টেন্ট। 3 নাম্বার টাইপের প্রশ্ন আসে যে পর্দাটিকে যদি আমি 20 সেন্টিমিটার সরাই তাহলে ডোরার প্রস্থের কি পরিবর্তন হবে বা একই রাখতে কি করতে হবে। সো এই টাইপের প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট। আর বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে, এখানকার প্রশ্নগুলো জিজ্ঞেস করবে বিশেষ করে যে এই ডোরাটা বা এই এত নম্বর ডোরাটা, মানে এখানকার এত দূরের ডোরাটা গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তো আমি সেই প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। আর এখানে দেখো বাকি যে প্রশ্নগুলো রয়েছে একটু একটু করে একই রকম চেঞ্জ তুমি এখান থেকে করতে পারবা। সো আমি চলে যাচ্ছি হচ্ছে সেইটার মধ্যে, দেখো সেই অংশটার মধ্যে। তো আমি চলে যাচ্ছি সেই অংশটার মধ্যে। পর্দার এক পাশের পরে হচ্ছে আমাদের এখানে আছে, এই যে এখানে আমরা ওই অঙ্কটা পাবো যে এই দেখো প্রশ্ন বলেছে যে কেন্দ্র হতে 3 মিটার দূরে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে, বা কেন্দ্র হতে 3 মিলিমিটার দূরে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে কিনা। সো এই প্রশ্নটা খুবই খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা সরাসরি সিকিউ এর একটা প্রশ্ন সলভ করে তোমাকে দেখাচ্ছি, তাহলে এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। পানিতে ডোরার প্রশ্ন দেখলাম, আর এত 2 মিলিমিটার দূরে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক হবে সেই প্রশ্নটা আমরা দেখবো। শুধু তাই না, তোমাকে প্রশ্ন একটু ভিন্নভাবে বলতে পারে। তারপর দেখো আরেকটা প্রশ্ন বলছে 6000 এর আলো ব্যবহার করলে পর্দায় একটি নির্দিষ্ট স্থানে উজ্জ্বল ডোরার সংখ্যা বাড়বে কিনা। আগে ছিল দেখো 5000, এখন কত করছি 6000। ওই যে মনে আছে এই প্রশ্নের উত্তরটা n1 λ1 সমান n2 λ2, যে আমি যখন বাড়াইলাম কমাইলাম তাহলে ডোরার সংখ্যা তো চেঞ্জ হবে। তখন তুমি লিখবা যে কত চেঞ্জ হবে, যে n1 এর জন্য কয়টা, এখন মানে n1 λ1 সমান n2 λ2, 6000 5000 এর জন্য কয়টা পাইতাম আর 6000 এর জন্য কয়টা পাবো, এই টাইপের প্রশ্ন। তো এগুলোর উত্তর সবই এখানে আছে, তোমার টেনশন নেওয়ার কিছু নেই। এখন তুমি কীভাবে করবা, এই যে এখান থেকে খেয়াল করো 7 নাম্বার তোমাকে এখন করে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে 7 নাম্বারগুলো ছিল আর কি, 7 নাম্বারটা ঢেকে গেছে। এটা হচ্ছে 7 নাম্বার। দেখো 7 নাম্বারটা কি, n1 λ1 সমান n2 λ2, n2 দরকার, তাহলে n1 ভাগ λ1 বাই λ2, n1 থেকে গেল। এই যে λ1 ছিল 5000, এটা ছিল 6000, কাটাকাটি করলাম, অ্যাংস্ট্রমই ছিল, মিটার বানায়নি, কাটাকাটি চলে গেছে। দেখো কত আসলো, n1 × 0.83, তার মানে n1 এর সাথে দশমিক দিয়ে কিছু একটা গুণ হচ্ছে, তার মানে এই পুরো নাম্বারটা ছোট হয়ে যাবে। তাহলে বুঝবো কি n2 হ্রাস পাবে আসলে। আর আমরা তো আগেই জানতাম ল্যামডা বাড়ালে n2 হ্রাস পায়, অতটুকু বললেই হবে। n1 তো আগেটা জানি না, তাই n1 লিখে রাখছি। সো এইভাবে দিতে পারে। আর এই যে আমাদের সরাসরি ডিরেক্ট আমরা সিকিউ সলভের মধ্যে গিয়ে আমরা এই প্রশ্নটা শিখে নেব, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমাদের আরও কি বলতে পারে তোমার পরীক্ষাতে এখান থেকে, ঠিক আছে, যে এই যে পর্দার দূরত্ব অর্ধেকটা হয়তোগুলোর অবস্থায় কী পরিবর্তন, এগুলো তো খুবই কমন প্রশ্ন, নর্মাল প্রশ্ন, এগুলো সবগুলো সলভ করবে। এখান থেকে আমাদের দেখো প্রশ্ন রয়েছে, এখানে 12-13টা প্রশ্ন রয়েছে। এই 12 থেকে 13টা প্রশ্ন তুমি পুরোটা সবগুলো একদম উত্তর সহ আছে, একদম পুরোটাই সলভ করবা তুমি, তাহলে হয়ে যাবে। একদম মোস্ট কমনগুলো তোমাকে আমি বলে দিলাম। এখন দেখো এখানে আমাদের আরেকটা প্রশ্ন এখানে রয়েছে, সেই প্রশ্নটা সেম একইভাবে করে ফেলবো ডোরা প্রস্থ দিয়ে। এখন আমি তোমাকে সেই সরাসরি প্রশ্নটার মধ্যে নিয়ে যাচ্ছি, দেখো আমাদের সিকিউ সলভের মধ্যে নিয়ে যাচ্ছি। তোমাকে সিকিউগুলো আইডিয়া দেবো। ঢাকা বোর্ড 25-এ কী আসছে বলছে, পরীক্ষাটি পানিতে সম্পূর্ণ করে ডোরার অবস্থা একই থাকবে কিনা। অলরেডি আমরা বুঝলাম কীভাবে করতে হয়। আর গ নম্বর বলেছে অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত। সো উজ্জ্বল ডোরার কৌণিক সরণ আমরা জানি কীভাবে করতে হয়, জানতাম থিটা সমান tan ইনভার্স xn/d। তাহলে তুমি এখানে এই tan ইনভার্স দেখো xn এর মান বসাই দিয়েছি আমরা। অষ্টম উজ্জ্বল বলছে, তাহলে উজ্জ্বলের সূত্র লিখছি 2n λ/2d/a, n এর মান বসাইছি 8, এখানে n এর মান 8 বসাই দিয়েছি, চলে আসছে ডাইরেক্ট থিটা চলে আসছে। আমরা এক চান্সে করে ফেলছি। আর পানিতে করলে কী হবে একটু আগে দেখালাম, যে বায়ুটা করবো, পানিটা আলাদাভাবে বের করবো, পরে বিয়োগ করবো। সেভাবে আমরা বায়ু এবং পানি এই সবগুলোর কিন্তু বের করে ফেলতে পারি। তো সেটা তো আমরা পারলামই, তো আমরা সেটা নিয়ে কাজ করবো না। আমরা হচ্ছে ওই যেটা বললাম যে হচ্ছে যে ডোরাটা কেমন হবে, উজ্জ্বল হবে নাকি হচ্ছে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক হবে, সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু কাজ করি। যেমন আমাদের এই যে এই প্রশ্নের মধ্যে সেভাবে এসেছে, রাজশাহী 25-এ সেভাবে এসেছিল। বলছে আলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা প্রথম দুটি সুসংগত উৎস ব্যবহার করলো, যেগুলো থেকে সমদশা বিশিষ্ট 5500 তরঙ্গদৈর্ঘ্যে আলো নির্গত হয়। আর তারা মিলিত তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য এত লক্ষ্য করলো, মানে দুইটা তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য। তাহলে খেয়াল করো, পথ পার্থক্য দেওয়া মানে কিসের মান দেওয়া, ∇x দেওয়া। তুমি বুঝতে পারলা ∇x এর মানটা দেওয়া।
এখন প্রশ্ন জিজ্ঞেস করছে গ নম্বর বলছে শক্তি বের করো, ঘন বলছে শিক্ষার্থীরা উক্ত পরীক্ষণে কোন ধরনের ব্যতিচার লক্ষ্য করলো, তাহলে কী ধরনের ব্যতিচার হবে, কীভাবে বের করবো? তাহলে আমরা সেক্ষেত্রে বের করবো হচ্ছে, খেয়াল করো কোন ধরনের ব্যতিচার, তো কীভাবে করবো, ওই যে আমরা বলেছিলাম যে আমরা এখানে দশা পার্থক্য বের করবো, দশা পার্থক্য বের করে দেখবো যে হচ্ছে পায়ের জোড় গুণিতক হচ্ছে নাকি বিজোড় গুণিতক হচ্ছে। পথ পার্থক্য অলরেডি জানো, তাহলে শুধু দশা পার্থক্য বের করার সূত্র আমরা জানি সরাসরি, যে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, 2π/λ, এই যে ল্যামডার মানটা বসিয়ে দিয়েছি। পথ পার্থক্য ছিল 1100, ওই যে অ্যাংস্ট্রম ছিল, মিটার বানাইছি, কাটাকাটি করলাম, আসলে দেখো 0.4 পাই। তাহলে এখানে পায়ের আসলে জোড় না বিজোড় না, একটা মানে ভগ্নাংশ, তাহলে বলবো কি আংশিক ব্যতিচার হয়েছে এখানে আসলে শেষ। সো এখানে আরেকটা আমরা ভালো প্রশ্ন দেখি, যেখানে সরাসরি আমাদের গঠনমূলক ধ্বংস ব্যতিচার সম্ভব কিনা সেখানে বলবে, যেমন এই প্রশ্নটা খেয়াল করো। দেখো এখানে বলেছে যে S1 ইজ এ পি, S2 পি, তাহলে এই যে দেখো খেয়াল করো, চিত্র দেখাইছিলাম মনে আছে যে এইটুকু দূরত্ব বেসিক্যালি কী হয়, ডেল এক্স হয়, আর ডেল এক্সের মানটা লেখা আছে এখানে 900 মিলিমিটার। তাহলে পথ পার্থক্য দেওয়া, সো পথ পার্থক্য দেওয়া থাকলে দশা পার্থক্য বের করে ফেলবো আমরা, আর দেখবো পায়ের জোড় না বিজোড় গুণিতক হচ্ছে। সো ওই স্টাইলে আমরা করে ফেলবো। দেখো আমরা জানতাম দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। সো ল্যামডার মানটা বসিয়েছি, পথ পার্থক্য ছিল 900 মিলিমিটার, মিটার বানিয়ে নিছি আমরা, খেয়াল করো এই যে মিটার বানিয়ে নিছি, কাটাকাটি করে আসছে পায়ের বিজোড়, পায়ের বিজোড় আসলে বলবো কি, যে বলবো এখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, সিম্পল। তাই তুমি এইভাবে করে ফেলতে পারবা এই অঙ্কটাও। আমাদের এখানে কিন্তু এভাবে না বলে এই যে ধ্বংসাত্মক নাকি কী হবে সেটা আরেকটু ভিন্নভাবে বলতে পারে, গঠনমূলক নাকি ধ্বংসাত্মক হবে আরেকটু ভিন্নভাবে বলতে পারে। কীভাবে দেখো, এই আরেকটা প্রশ্ন দেখো এখানে বুঝতে পারবা। বলেছে ইয়ংয়ের নিচির পরীক্ষায় চিরদ্বয়ের আগের দুটো অঙ্কে এই গঠনমূলক নাকি ধ্বংসাত্মক হবে, কি বুঝছিলাম যে পথ পার্থক্য সরাসরি দেওয়া ছিল, তুমি ডাইরেক্ট লিখছো, আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, খালি পথ পার্থক্য বসাই দিছো, কাটাকাটি করছো, শেষ। কিন্তু মাঝে মাঝে এমন হতে পারে পথ পার্থক্য দেওয়া নাই, তখন তুমি কী করবা, পথ পার্থক্য বের করে নিবা, এই যে এই সূত্রটা মনে রাখলে না, আর কোনো অঙ্ক করাইতে হবে না তোমাকে আমার। ডেল এক্স সমান xn/d, পথ পার্থক্যটা না থাকলে তুমি দেখবা xn দেওয়া প্রশ্নে xn বসিয়ে xn/d করে ফেলবা, পথ পার্থক্য চলে আসবে। সে পথ পার্থক্য চলে আসলে বসাই দিবা, অঙ্ক শেষ। এরকম একটা অঙ্ক এখানে রয়েছে, দেখো যে বলেছে ঘ নম্বরে পরীক্ষাটি এত প্রতিসরণকের পানির মধ্যে করলে পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার হবে, তাহলে আবারও আগের মতো উজ্জ্বল নাকি অন্ধকার, তার মানে লিখবো দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। পরীক্ষা যেহেতু পানির মধ্যে করছে, তাহলে আমরা কি করবো, এই পানির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যটা নিব। দেখো 2π, আর পানির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয় কীভাবে শিখেছি, বায়ুর তরঙ্গ দৈর্ঘ্যটাকে পানির প্রতিসরণ দিয়ে ভাগ করবো, তাহলে এই যে চলে আসলো এই সবুজ জিনিসটা। আর ডেল এক্সের মতো দেওয়া নাই, অলরেডি বলেছি ডেল এক্স না থাকলে কী করবো, xn/d শিখে আসছিলাম না, তো বসাই দেবো xn/d। এখন কাটাকাটি করলাম সব কিছু, দেখলাম মান আসছে 113 পাই, তাহলে কি 113.1 পাই, তাহলে মানে 113 পাই, মানে ক্লোজলি আমরা নিয়ে নিলাম পূর্ণ সংখ্যাটা, পায়ের বিজোড় গুণিতক, তো পায়ের বিজোড় গুণিতক ধ্বংসাত্মক হবে। তো এই প্রত্যেকভাবে আসতে পারে, যশোর 25 এসেছিল সেভাবে একটু চেঞ্জ করে করে তোমার পরীক্ষা আসবে। সো আশা করি এখান থেকে আসলে তুমি করতে পারবা। এবং দেখো সেম একই স্টাইল, পি বিন্দুতে গঠনমূলক হবে কিনা, দেখো পি বিন্দু গঠনমূলক, তো তুমি আগে জানো যে দশা পার্থক্য সমান 2π/λ পথ পার্থক্য করতে হয়, কিন্তু ভাই এখানে তো পথ পার্থক্য দেওয়া নাই, দেওয়া আছে কি xn। তুমি এখান থেকে কী করে ফেলবো, সবার আগে আমরা জানি ডেল এক্স সমান কী ছিল, xn/d, xn/d, তো ডেল এক্স তোমার বের হয়ে গেল, আর তারপরে তুমি লিখবা আমরা জানি ডেল্টা সমান 2π/λ ইন্টু কি পথ পার্থক্য, এই যে মানটা বসাই দিলাম, এখানে দেখবা যে কত গুণিতক আসলো। তাহলে একই প্যাটার্ন না, একই প্যাটার্ন না, একই প্যাটার্ন কিনা বলো, তাহলে দেখো অনেক এসেছে পারে, ময়মনসিংহ 25 এসেছে এটা। আর দেখো এই চিরদ্বয়ের দূরত্ব, এটা কি এটা এর মান, চিত্র আঁকা থাকবে, এটা পর্দা দূরত্ব ডি, লেখা নেই কিন্তু ডি, খালি লেখা 1 মিটার, তো বুঝবে এটা ডি এর মান। সো এইভাবে তুমি জিনিসটা এখান থেকে বুঝে নিতে পারো, ঠিক আছে। সো আমাদের এখানকার এই জিনিসগুলো আসতে পারে। সো এখানে তুমি আরও বেশ কিছু অঙ্ক পাবা একই স্টাইলের, বা এখানে আরও যে ভ্যারিয়েশনের অঙ্কগুলো রেখেছি দেখো এখানে, প্রত্যেকটা অঙ্ক তুমি এখান থেকে দেখে যাবা, প্রত্যেকটা অঙ্ক স্লাইডে যা যা অঙ্ক রেখেছি স্লাইডটা তোমাকে দিয়ে দিব, তো স্লাইড থেকে তুমি এই প্রত্যেকটা অঙ্ক তুমি দেখে যাবা। দেখো এই যে চিত্রগুলো দেখে কি বুঝবা, যেমন এই চিত্রগুলো তোমাকে একটু বলি, এখানে চিত্রের মধ্যে আছে এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে একটা দূরত্বে বলছে এত দূরত্ব, এই দূরত্ব 8.2 মিলিমিটার, তাহলে বুঝবা এটা কিসের মান, এটা xn এর মান, একটা দূরত্ব দেওয়া, কেন্দ্র থেকে একটা ডোরার দূরত্ব দেওয়া। আর যদি এখানে কোনো ভ্যালু দেওয়া থাকতো কি বুঝতা, আমরা জানতাম এইটুকু সমান, তাহলে এটুকু সেই পথ পার্থক্য ছিল। আর এটুকুর মান দেওয়া থাকলে কি বুঝবা, দুইটা চিরের মধ্যে যে এটা হচ্ছে আমাদের চিরদ্বয়ের দূরত্ব, এটা এর মান দেওয়া, আর ল্যামডা তো সরাসরি লেখাই আছে, এটা দেওয়া থাকলে কি বুঝবা, এটার পর্দার দূরত্ব ডি দেওয়া। সো চিত্রগুলো থেকেও পরীক্ষায় আসবে, তুমি যেন চিত্রগুলো দেখে বুঝতে পারো, ঠিক আছে। সো তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। সো এই প্রশ্নটা মাস্ট করে যাবে এখান থেকে, বরিশাল 23, যতগুলো প্রশ্ন আছে তুমি বেশি প্রশ্ন দেখবে চ্যাপ্টারে আসলে নাই, তারপরে তুমি এখানে যতগুলো প্রশ্ন পাবা প্রত্যেকটা প্রশ্নই তুমি এখান থেকে দেখে ফেলবা। সো আশা করি তোমার এখান থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো তুমি কিন্তু এই যে যা যা তোমাকে বললাম এগুলো অ্যাপ্লাই করার পাশাপাশি এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমাকে একটু করতে হবে ভাই, কারণ হাতে কলমে লিখে না করলে আমি যতই তোমাকে দেখাই সব দেখাই দিলাম, মাথায় থাকবে না। হ্যাঁ, তো তোমাকে একটু লিখে করতে হবে। সো লিখে করো, স্লাইডের হেল্প নাও, লিখে করো,
হয়ে যাবে ইনশাল্লাহ। সো আর কোথায় কী কী ফর্মুলা লাগবে, কীভাবে কী চেঞ্জ করতে হবে সব কিন্তু আমি বলে দিয়েছি। সো ওগুলো আগে ভালো মতো মুখস্থ করে নাও, বুঝে নাও, কয়েকবার লিখো, প্র্যাকটিস করো, দেখবা এই চ্যাপ্টার থেকে উত্তর করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। অপবর্তন আমাদের লাস্ট টপিক এখান থেকে। সো অপবর্তনের মধ্যে কী কী মনে রাখতে হবে দেখো। অপবর্তনের মধ্যে দেখা যায় সেম যে একটা তরঙ্গ এভাবে আসতেছে, তরঙ্গ ছড়িয়ে পড়ছে, তো এখানে একটা চিড় আছে, একক চিড়। এই চিড় থেকে যখনই চিড়ের মধ্যেগুলো তরঙ্গ বের হলো, তো দেখো এই একটা তরঙ্গ আরেকটা মানে প্রত্যেকটা বিন্দুই নতুন নতুন উৎস হিসেবে কাজ করে। এখান থেকে একটা তরঙ্গ বের হলো, এখান থেকে তরঙ্গ বের হলো। সেই তরঙ্গগুলো যখন একে অপরের উপরে উপরিপাতিত হবে পর্দায়, আমরা দেখবো আবারও আগের মতো করে উজ্জ্বল অন্ধকার, দেখো এই উজ্জ্বল মাঝখানে অন্ধকার, উজ্জ্বল এই যে মাঝখানে অন্ধকার, উজ্জ্বল এই যে মাঝখানে অন্ধকার, উজ্জ্বল অন্ধকার পেতে থাকবো। কিন্তু এবারে ব্যাপার হচ্ছে মাঝখানের উজ্জ্বলটা অনেক বেশি উজ্জ্বল হবে, কেন্দ্রীয় চরম বলি আমরা এখানে, উজ্জ্বলকে আমরা এখন চরম বলি, চরম লাগছে, ঠিক আছে। সো চরম মানে কি, উজ্জ্বল অনেক। সো কেন্দ্রীয় চরম মানে কি মাঝখানটা উজ্জ্বল। আর মনে রাখ ভাই, কেন্দ্রীয় চরমটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, দেখো এটার তীব্রতা অনেক বেশি। তারপর উজ্জ্বলটা একটু কমে গেছে, দেখো তীব্রতা কম, তারপর উজ্জ্বলটা দেখো আরেকটু কমে গেছে, তারপর উজ্জ্বলতা থেকে আরেকটু কমে গেছে, আস্তে আস্তে একদমই কমে যাবে। তার মানে এই ব্যতিচারের সাথে অপবর্তনের পার্থক্য কি, ব্যতিচারের সবগুলো উজ্জ্বল সেম একই রকম উজ্জ্বল, কিন্তু এখানে কি উজ্জ্বল একটু কম উজ্জ্বল, আরও কম উজ্জ্বল, আরও কম উজ্জ্বল, মানে উজ্জ্বল আস্তে কমতে যাবে। তো যাই হোক, সো মাঝখানটাকে আমরা বলি n=0 কেন্দ্রীয় চরম, পরের উজ্জ্বলটাকে আমরা বলি n=1 মানে প্রথম ক্রমের চরম, পরেরটাকে বলি দ্বিতীয় ক্রমচরম, এখানে বলা হয় ক্রম, প্রথম ক্রম দ্বিতীয় ক্রম এভাবে বলে, বা 2 নম্বর চরম, এটাকে বলা হয় 3 নম্বর চরম, চরম মানে উজ্জ্বল। আর অবম, এই যে মাঝখানে অন্ধকারগুলোকে বলা হয় অবম, এই যে অবম, এই যে একটা অবম, এই যে একটা অবম, এই যে একটা অন্ধকার, এই যে একটা অন্ধকার, অবম বলা হয়, প্রথম অবম দ্বিতীয় অবম এরকম বলে। এখন তোমার এখান থেকে 2 রকমের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে একক চিরের জন্য অপবর্তন, একটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। পরীক্ষায় একক চিরও আসতে পারে, পরীক্ষায় গ্রেটিংও আসতে পারে। তো যদি একক চির আসে তখন তুমি সেক্ষেত্রে কী করবা, এক্ষেত্রে জাস্ট 2টা ফর্মুলা, একক চিরের ক্ষেত্রে অনলি 2টা ফর্মুলা। সো একক চির যদি বলে তাহলে এই একক চিরের ক্ষেত্রে চরমের জন্য সূত্র হয় a sin θ সমান 2n+1 λ/2। এটা তুমি মনে রাখবা, যখন তোমার চরম আসবে প্রশ্ন লেখা দেখবে তুমি চরম বলতে মানে লেখা আছে অপবর্তন, যখন তুমি লেখা দেখবে অপবর্তন তখন তোমাকে খেয়াল করতে হবে সেটা কি একক চিরের জন্য অপবর্তন নাকি সেটা গ্রেটিং কর্তৃক অপবর্তন, তোমাকে একটু খেয়াল করে দেখতে হবে। একক চিরের দরুন যদি অপবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একক চির যদি হয় তাহলে প্রশ্নে পড়ে দেখবো এটা কি চরমের জন্য চাইছে নাকি অবমের জন্য চাইছে। একক চির বলে এই 2টা সূত্র হবে শেষ। আর যদি একক চির না বলে গ্রেটিং কর্তৃক অপবর্তন তাহলে তুমি এখানকার 2টা সূত্র হবে। তাহলে তুমি খালি মনে রাখো একক চিরের দরুন যখন বলবে একক চির লেখা থাকবে আর চরম চাবে তখন সূত্র হবে a sin θ সমান 2n+1 λ/2, যেখানে n মানে কি প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, চতুর্থ ক্রমের নাম্বার তোমাকে বলবে, কত নাম্বার চরম সেটা তোমাকে বলবে। তো দ্বিতীয় ক্রম বললে n এর মান 2, তৃতীয় বললে 3, সেখানে আর কোনো যোগ বিয়োগের কাহিনী নেই, খালি তুমি জাস্ট মান বসাই দিবা। a sin θ সমান 2n+1 λ/2। এ মানে কি চিড়ের প্রস্থ, প্রশ্নে দেওয়া থাকবে মিটারে বানাই নিব, চিড়ের প্রস্থ। থিটা মানে কি অপবর্তন কোণ, পরীক্ষা এটাই বের করতে বলে অপবর্তন কোণ নির্ণয় করো। তো থিটা সমান অপবর্তন কোণ, দ্যাটস ইট। সো 2n+1 λ/2, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। সো a sin θ সমান 2n+1 λ/2। একইভাবে অবমের ক্ষেত্রে কি হবে, a sin θ সমান n ল্যামডা। তো a sin θ সমান n ল্যামডা, যেখানে a হচ্ছে আমাদের কি চিড়ের প্রস্থ আর n হচ্ছে কি আমাদের বুঝলি প্রথম ক্রম দ্বিতীয় ক্রম। সো অবম বললে এইটা বসাবো n ল্যামডা বসাবো, আর চরম বললে a sin θ সমান 2n+1 λ/2 বসাবো। সো একটু কষ্ট করে মনে রাখো, একক চিড়ের ক্ষেত্রে চরম হলে এটা, অবম হলে এটা, একদম ক্লিয়ার, তোমার আর কোনো টেনশন নেওয়া লাগবে না এখান থেকে। গ্রেটিং যদি বলে তাহলে দেখো, গ্রেটিং বললে চরমের ক্ষেত্রে হবে d দিয়ে লিখবো আমরা, গ্রেটিং বললে d দিয়ে লিখবো d sin θ সমান n ল্যামডা, আর অবম বললে লিখবো d sin θ সমান 2n+1 λ/2। দেখো একটু উল্টা, চরমের ক্ষেত্রে ছিল n ল্যামডা, কিন্তু একক চিরের বেলায় কি চরমের ক্ষেত্রে n ল্যামডা নাকি অবমের ক্ষেত্রে n ল্যামডা, অবমের ক্ষেত্রে, তাহলে উল্টা। তো যে কোনো একটা ভালো মতো মনে রাখো, অন্যরা উল্টা হবে। এরপরে আমরা আসি প্রত্যেকটা মিনিং আগের মতোই, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, n হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো ক্রম বলবে, থিটা অপবর্তন কোণ, d মানে কি, d হচ্ছে গ্রেটিং ধ্রুবক। এই গ্রেটিং ধ্রুবক বের করা যায় 2টা সূত্র দিয়ে, একটা হচ্ছে 1/n, n মানে কি দাগ সংখ্যা, প্রশ্নে বলে দিবে যে প্রতি মিটারে দাগ সংখ্যা 500টা, তাহলে n এর মান 500। তো এই যে n হচ্ছে সেই দাগ সংখ্যা, প্রতি মিটারে দাগ সংখ্যা এটা 500টা 600টা, তো n এর মান হচ্ছে 500 বা 600। যদি সেন্টিমিটার বলে তাহলে তুমি এখানে গুণ করে নিবা 10⁻², মিলিমিটার যদি বলে গুণ করে নিবা 10⁻³ মিটার বানাই নিব আর কি। তাহলে প্রতি মিটারে দাগ সংখ্যা নিতে হবে তোমাকে, n d মানে কি প্রতি মিটারে, এই যে n যখন বসাবো প্রতি মিটারে দাগ সংখ্যা, মিটার না থাকলে গুণ করে নিব 10⁻², 10⁻³ এভাবে গুণ করে নিব, মানে সেন্টিমিটার থেকে মিটার বানাতে, মিলিমিটার থেকে মিটার বানাতে গুণ করে নিব। সো 1/n। আরেকটা সূত্র হচ্ছে a + b। তো a + b আবার কি, a হচ্ছে আগের মতোই চিড়ের প্রস্থ, b হচ্ছে দাগের প্রস্থ। যখনই তুমি দেখবা একটা চিড় তখনই বুঝবা কি অপবর্তন, 2টা চিড় যখন ছিল তখন তো আমাদের ব্যতিচার ছিল, যখন একটা চিড় হয়ে যাবে তখন তুমি বুঝবা কি অপবর্তন। অপবর্তনের সূত্র হবে একক চিড়, ওই যে একটু নামের মধ্যে তো ছিল একক চিড়ের কর্তৃক অপবর্তন।
তো একটা চির থাকলে অপবর্তন বুঝে নিবা। আর এখানে দেখো অনেকগুলো চির আসলে, অনেকগুলো চির, কারণ গ্রেটিং কর্তৃক অপবর্তন মানে কি প্রত্যেকটা একটা চির হিসেবে কাজ করবে। সেখানে অনেকগুলো চির দিয়েও কিন্তু অপবর্তন হয়েছে, এরকম গ্রেটিং কর্তৃক অপবর্তন। আর ডি দেওয়া থাকবে না, ডি বের করে নিব এভাবে করে। সো গেল আমাদের সূত্রের কাহিনী শেষ, এখান থেকে সূত্র কাহিনী শেষ। আর পোলারাইজেশন অফ লাইট মানে সমবর্তনের যে ব্যাপারটা, এটা আমাদের এখান থেকে দেখো বিভিন্ন ক নম্বরগুলো আছে, সমবর্তিত আলো, অসমবর্তিত আলো, সমবর্তন কোণ। হ্যাঁ, সো এই ক নম্বরগুলো একটু এখান থেকে পড়ে নিব। সমবর্তনের ব্যবহার যেগুলো আছে এখান থেকে তোমার আহামরি সিকিউ আসলে আসে না, কিন্তু এখানে দুইটা সূত্র রয়েছে। একটা হচ্ছে ম্যালাসের সূত্র, যে সমবর্তনটা আসলে কি, যে আলো যখন এভাবে বিভিন্ন তলের আলো একটা সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে এক তলে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে বিভিন্ন তলের আলোকে এক তলে পরিণত করে ফেললো, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় সমবর্তন। তাহলে আগে যেরকম তীব্রতা থাকবে, এই এক তলে পরিণত হওয়ার পর তীব্রতা অবশ্যই কমে যাবে, কারণ সব আলো যাইতে পারে নাই, তীব্রতা কমে যাবে। তীব্রতা কমে কত হবে সেটাই বলছে ম্যালাস, যে এই তীব্রতা হবে এই কজ স্কোয়ার থিটার সমানুপাতিক। তাহলে আই সমান এই সমানুপাতিক উঠে গেলে একটা আই নট আসে, তাহলে আই ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। তাহলে এইভাবে করে যখন বের হবে সমবর্তনের পরে তীব্রতা কত হবে, সেটা ডিপেন্ড করে তা ওই জিনিসটাকে কত অ্যাঙ্গেলে রাখা হয়েছে আর কি। যেখানে থিটা মানে কি সমবর্তন কোণ, আই ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। জাস্ট ক নম্বরের জন্য শিখে রাখবে, এটা ক নম্বরের জন্য এমসিকিউর জন্য শিখে রাখবে। হ্যাঁ, আর যদি কখনো যে তোমাকে স্পেশালি দিয়ে দিল গ নম্বরের জন্য, তাও যেন পারো, তো সূত্রটা খেয়াল রেখো, আই সমান আই নট কজ স্কোয়ার থিটা। আর একটা সেটা হচ্ছে কি ব্রুস্টারের সূত্র, যে দেখো বিভিন্ন তলে আলো, এই তলে মানে বিভিন্ন তলের আলো বা অসমবর্তিত আলো এভাবে আসতেছিল, এসে যখন কোনো তলে এভাবে আপতিত হয়, আপতিত হওয়ার পর দেখো ওই যে প্রতিফলিত হয়ে গেল, আবার প্রতিসরিত হয়ে গেল। তো যতটুকু আলো প্রতিফলিত হয় ওই সম্পূর্ণ আলোটা এক তলে পরিণত হয়ে যায়, মানে এগুলো ছিল অসমবর্তিত আলো, হয়ে যায় সমবর্তিত আলো। তো যত কোণে আলো পড়লে সম্পূর্ণটুকুই কী হয়ে যায়, এভাবে করে আমাদের মানে হচ্ছে সমবর্তিত আলো হয়ে যায়, সেই কোণটাকে বলা হয় আমাদের একটা স্পেশাল জিনিস সমবর্তন কোণ। তো সেটা নিয়ে একটা সূত্র আছে প্রতিসরণাঙ্কের সাথে, তুমি খালি মনে রাখবা ট্যান থিটা সমান মিউ। তাহলে মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক, এই যে এখানে যে মাধ্যম আছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো ট্যান থিটা সমান সমান মিউ মনে রাখবা, থিটা সমবর্তন কোণ। সো এটাও সেম একইভাবে এমসিকিউ এবং হচ্ছে আমাদের এমসিকিউর জন্য বিশেষ করে কাজে লাগে, সিকিউতে সাধারণত দেয় না, দিলে যেন পারো যে ট্যান থিটা সমান সমান মিউ। এখন এখান থেকে সবগুলো শুধু একসাথে করা আছে। একক চিরের জন্য অপবর্তন, চরম বললে এটা, অপম বললে এটা। গ্রেডিংয়ের জন্য চরম বললে এটা, অপম বললে এটা। আর লাস্টে দুটো সূত্র পাইলাম আমরা এমসিকিউর জন্য, ট্যান থিটা সমান মিউ, আই সমান আই নট কজ স্কোয়ার থিটা। এমসিকিউর জন্য কাজে লাগে। তাহলে তোমার এই পোর্শনেও কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। এখন এখানে তুমি কী অঙ্ক করবা, কোন অঙ্ক আসবে, দেখো এখান থেকে স্পেসিফিক তোমাকে জাস্ট দুইটা অঙ্ক বললেই তুমি এখান থেকে সব প্রশ্ন পারবা। এখানে আসলে এই প্যাটার্নের প্রশ্নটাই হয়। একটা প্রশ্ন দেওয়া বলছে অপবর্তন, গ্রেটিং টেটিং সব কিছু দেওয়া আছে এখানে। তুমি যদি শুধুমাত্র এখানকার একটা প্রশ্ন যদি করো, মনে করো এই একটা প্রশ্ন করে গেলা, তাও তুমি বেসিক আইডিয়া রাখছো যে ওকে অপবর্তন থেকে এইভাবে আসতে পারে। বলছে একটি সমতল অপবর্তন গ্রেডিং, তো প্রশ্ন পড়ে বুঝলাম এটা গ্রেডিং, গ্রেটিং কর্তৃক অপবর্তন। এর চির ও দাগের প্রস্থ, চির ও দাগের প্রস্থ মানে কি, চিরের প্রস্থ এ, দাগের প্রস্থ বি দেওয়া আছে, দেখো এ আর বি দেওয়া আছে, মিটারে দেওয়া। এর উপরে এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলা হলো। প্রশ্ন জিজ্ঞেস করছে একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা নির্ণয় করো। একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা, তো একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা মানে কোনটা বের করবো, খেয়াল করো। একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা মানে হচ্ছে এন, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা বা দাগের সংখ্যা। চির বা আমরা কি বলতে পারি এখানে, দাগের সংখ্যা বলতে পারি। একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা, আর দাগের সংখ্যা মানে তো এন। আর আমরা জানি এন সমান কি হয়, 1/d, আর এই ডি এর মতো দেওয়া ছিল না, তাহলে কী করবো, a + b। তো জাস্ট তুমি এন ক্যালকুলেটারে বসাই দাও, হয়ে যাবে। গ নাম্বার শেষ। এটাই কিন্তু গ নাম্বারের উত্তর আমাদের, গ নাম্বার শেষ। এখন প্রশ্নে বলেছিল উদ্দীপকের গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের উজ্জ্বল পাওয়া যাবে কিনা। এভাবে জিজ্ঞেস করে কত ক্রমের উজ্জ্বল পাওয়া যাবে, পঞ্চম পাওয়া যাবে কিনা, এরকম প্রশ্ন মানে একটাই প্রশ্ন। তো কীভাবে সলভ করব, পঞ্চম পাওয়া যাবে কিনা বা যেটাই পাওয়া যাবে কিনা যদি বলে, আমরা দেখব ওখানে সর্বোচ্চ কতটা পাওয়া সম্ভব, তারপরে আমরা বুঝে যাবো যে পাওয়া যাবে কি যাবে না। পঞ্চম উজ্জ্বল বলছে, তাই দেখো আমরা উজ্জ্বলের সূত্র লিখবো। গ্রেডিং ছিল, এটা প্রশ্ন ছিল গ্রেডিং দিয়ে, আর আমাদের বললো কি উজ্জ্বল। হ্যাঁ উজ্জ্বল বলছে, তো গ্রেডিংয়ে উজ্জ্বলের সূত্র লিখবো। সো গ্রেডিংয়ে চরমের সূত্র লিখবো, ডি সাইন থিটা সমান এন ল্যামডা। তো আমি এন বের করতে চাই, সর্বোচ্চ কয়টা পাওয়া যাবে, এন বের করতে চাই। এন সমান লিখবো ডি সাইন থিটা বাই ল্যামডা। কিন্তু যখনই সর্বোচ্চ এন লাগবে, এই লিখে দিচ্ছি এন ম্যাক্স, আগেও লিখে দিচ্ছিলাম একবার। তো এন ম্যাক্স যখনই লাগবে, এন ম্যাক্সের ক্ষেত্রে থিটা সমান কত বসাই দিবা, 90 অটোমেটিক বসাই দিবা। দেখো এখানে থিটা দেওয়া ছিল না প্রশ্নে, 90 আমরা অটোমেটিক বসাই দেবো। সো 90 বসাই দেখলাম এনের এখানে একটা মান আসছে, মনে করো এনের মান আসছে কথা 6। যদি 6 আসে তাহলে বলো 5 সম্ভব কিনা। হ্যাঁ 6 পর্যন্ত আসছে, এনের মান 6 মানে কি 6তম উজ্জ্বল পাওয়া যাবে। 6তম পাওয়া যাবে মানে 5তম তো পাওয়া যাবেই। কিন্তু মনে করো এনের মান আসলো হচ্ছে 2, তার মানে কি সর্বোচ্চ 2তম পাওয়া যাবে, তাহলে 5তম পাওয়া যাবে না এরকম। বা পরীক্ষায় তোমাকে সরাসরি বলতে পারতো সর্বোচ্চ কত ক্রম পাওয়া যাবে, তখন বলতো যে হ্যাঁ সর্বোচ্চ এত ক্রম পাওয়া যাবে, এটাই উত্তর। ঠিক আছে, সো এভাবে তোমার পরীক্ষায় এখান থেকে আসতে পারে। আশা করি বুঝে গেছো। দেখো এই সেম একই প্রশ্ন এসেছে যে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য, খেয়াল করো বলছে প্রথম ক্রমের উজ্জ্বল অপবর্তন কোণ নির্ণয় করো।
তুমি দেখবা প্রশ্ন পড়ে অপরতন গ্রেটিং, তো বুঝলা গ্রেটিং, আর বলছে উজ্জ্বল, তো গ্রেটিংয়ে উজ্জ্বলের সূত্রটা বসাই দিবা। তো দেখো গ্রেটিংয়ে উজ্জ্বল সূত্র কী ছিল, যে গ্রেটিংয়ে গণনাটা আমরা করিনি। সো গ্রেটিং উজ্জ্বল সূত্র কী ছিল দেখো, ডি করেছি এখানে, দেখো যে ডি সাইন থিটা সমান এন ল্যামডা, তো থিটা সমান সাইন ইনভার্স এন ল্যামডা বাই ডি। আর তোমাকে বলেই দিয়েছে প্রথম ক্রম এন এর মান 1, আর ল্যামডা তো দেওয়া আছে আর ডি তো দেওয়া আছে। গ্রেটিং ধ্রুবক এই দেখো এ আর বি লেখা না, সো আগের মতো আমরা কী করবো, এ প্লাস বি করলে আমাদের কী চলে আসবে, গ্রেটিং ধ্রুবক, তো মিটারে নিয়ে নিতে অবশ্যই। যে ষষ্ঠ অবম সম্ভব কিনা, আবারও সেম অবম বলছে এবার, তো গ্রেটিংয়ে অবমের সূত্র লিখলাম আমরা, ডি সাইন থিটা সমান 2n + 1 ল্যামডা বাই 2। অবম বলছে না, অবম এই অবম বলছে। এখন তুমি সেম এক আগের মতো করে থিটা 90 বসাবা, বসায় দেখবে এন কত আসছে। তো এন যদি দেখো 6 বা 6 বেশি আসছে সম্ভব। তো আশা করি প্যাটার্নটা বুঝে গেছো যে এই টাইপের প্রশ্ন এভাবে আসতে পারে। হ্যাঁ, তো এখন একইভাবে দেখো এখানে আরও আমাদের প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো তুমি এখান থেকে একটু করে ফেলবা, তো তুমি দেখবে এখান থেকে আইডিয়া পেয়ে যাবে যে কীভাবে প্রশ্ন এখান থেকে আসতে পারে আলটিমেটলি। সো এখান থেকে আহামরি আর তেমন কোনো টাইপ নেই, সো তুমি যদি এই প্রশ্নগুলোই করে ফেলো, এখানে যা যা আছে এই যে প্রশ্নগুলো, তাহলেই হয়ে যাবে। তোমার কাজ এখন হচ্ছে তুমি যা পড়ে ফেললা এটা একটু অ্যাপ্লিকেশনটা করা, অ্যাপ্লাই করা, নিজের টেস্ট পেপারটা নিয়ে বসা। আমি তোমাকে সব প্রশ্ন সলভ করে দিলাম বইয়ের, পরীক্ষা হলে গিয়ে তুমি নাও পারতে পারো। আমি তোমাকে সমস্ত প্রশ্ন কীভাবে সলভ করতে হয় আইডিয়া দিয়ে দিলাম, তুমি সেই আইডিয়াটা নিয়ে নিজে বাসায় প্র্যাকটিস করেছো, সময় দিয়েছো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। তুমি কি ভাই এই চ্যাপ্টার থেকে 10 নম্বর কমান পর জন্য বাসায় 2 ঘন্টা সময় দিতে পারবা না? 2 ঘন্টা তুমি পড়তে পারবা না, একটু প্র্যাকটিস করতে পারবা না? পারা উচিত। 2 ঘন্টা 3 ঘন্টা তোমার পড়তে পারা উচিত। তুমি সর্বোচ্চ চ্যাপ্টারের জন্য 4 ঘন্টা সময় রাখো, 4 ঘন্টায় টেস্ট পেপারে এক দিক থেকে শুরু করে অন্য দিক সব প্রশ্ন সলভ করে ফেলো। যা যা বলেছি সেইভাবে করো, দেখবা ইনশাল্লাহ তোমার এই চ্যাপ্টার থেকে সহজেই তুমি পরীক্ষার হলে কনফিডেন্স পাচ্ছ যে না উত্তর আমি পাবো। সো আমরা কিন্তু খুব সহজে কম সময় চ্যাপ্টারটাকে তোমাকে একদম কম্প্যাক্টভাবে গুছিয়ে দিলাম। তো তুমি যদি আমি যেভাবে বললাম, যে এই স্টাইলে বললাম, তো ফলো করো, ইনশাল্লাহ তোমার এখানে কোনো সমস্যা হবে না। সো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে, কষ্ট করে তোমার জন্য ক্লাস নিলাম সেটা কমেন্ট তুমি রেখে দিতে পারো। তোমার যে মনের ভালো লাগাটা খারাপ লাগাটা, তোমার মনের যেই হচ্ছে উক্তিটা, সেটা তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, দেখলে ভালো লাগবে বা হচ্ছে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক বেশি দোয়া রইলো, পরীক্ষা অনেক ভালো হোক, তোমাদের পরীক্ষা A+ আসুক ইনশাল্লাহ। তো সবার জন্য দোয়া রইলো, তো সবাই সবার জন্য দোয়া করো, সবাই যেন পরীক্ষা A+ পেয়ে যাও, মানে ভালো করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, যা শিখলা তুমি যেন ম্যাক্সিমাম নাম্বারটা পেয়ে যাও। তো সবার জন্য দোয়া থাকলো। নেক্সট কোনটা চ্যাপ্টার চাও অবশ্যই কমেন্টে জানাও, ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর তোমাদের জন্য কিন্তু অলরেডি বলেছি, দেখো ডেসক্রিপশন বক্সে লেখা আছে যে আমরা একটা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি তোমাদের সবাইকে নিয়ে। সো তোমরা যদি পার্টিসিপেট করো তা আমরা কিছু মানুষকে হেল্প করতে পারবো সেটা দিয়ে। সো তোমাদের স্বার্থ মতো সেটা চেষ্টা করো। ডেসক্রিপশন বক্সে দেখো ডিটেলস লেখা আছে এই ফান্ডের ব্যাপারে। সো ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।